আজকে কলকাতা কমন্সের পক্ষ থেকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর প্রতিনিধিদের নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমরা জানি যে আমরা প্রায় 1 মাস সময় ধরে আমাদের পশ্চিমবঙ্গে লকডাউনের একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। প্রথমে কথা ছিল যে 30 তারিখ অব্দি লকডাউন হবে, সেটাকে সম্প্রতি সেটাকে 15 তারিখ অব্দি বাড়ানো হয়েছে। গতকালই একটা আমরা দেখতে পাচ্ছি, গতকালই একটা কেন্দ্র সরকারের একটা নির্দেশিকা দেখা যাচ্ছে, যেখানে বলা হয়েছে যে এই লকডাউনটাকে বাড়িয়ে লকডাউনই বলি বা রেস্ট্রিকশন বলি, সেটাকে বাড়িয়ে 30শে জুন অব্দি করা হয়েছে। আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আমাদের যে 5টা সংগঠন আছে, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ডক্টরস ফর ডেমোক্রেসি, হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশন, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ এবং ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, আমাদের এই 5টা সংগঠনের পক্ষ থেকে আমাদের যে জয়েন্ট প্ল্যাটফর্ম পরশুদিনই একটা সভা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই লকডাউনের পক্ষে আমরা নই। লকডাউন দিয়ে যে করোনা অতিমারীকে ঠেকানো সম্ভব নয়, এতে যে আরো ক্ষয়ক্ষতি বেশি হবে, আমাদের এই মতের কথা আমরা রাজ্য প্রশাসনের কাছে নিয়ে যাব। একই সময় আমাদের এই মেমোরেন্ডামটা যখন লিখবার কাজ চলছে, সেই সময় ক্যালকাটা কমন্সের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয় মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য একটা মেমোরেন্ডাম। সেই মেমোরেন্ডামে আমরা অনেকে ব্যক্তিগতভাবে কোনো সংগঠনগতভাবে এটাতে আমরা যোগ দিয়েছিলাম, স্বাক্ষর করেছিলাম। আমাদের যে পোর্টালটা আছে, ডাক্তারদের পোর্টাল www.doctorsdialogue.com, সেখানে আমাদের এই স্মারকলিপিটা পাবলিশ করা হয়েছে এবং বহু মানুষ আমাদের সেই স্মারকলিপির নিচে কমেন্ট বক্সে তাদের এই মেমোরেন্ডামের সঙ্গে তাদের সহমতি জানিয়ে গেছেন। তো আগামীকাল এই মেমোরেন্ডামটা মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। তার আগে আমাদের আজকের এই ফেসবুক লাইভের উদ্দেশ্য হচ্ছে যে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে আমাদের ভাবনাগুলো কি, কেন আমরা লকডাউনের বিরোধিতা করছি, লকডাউনের বিকল্প ভাবনা আমাদের কি। আমাদের প্রথম যিনি বলবেন তিনি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর অন্যতম জয়েন্ট কনভেনার এবং হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ডক্টর হিরালাল কোঙা। হিরালালকে আমি তার ক্যামেরা অন করতে বলছি এবং তাকে প্রশ্ন করবেন অশেষ বাবু, ক্যালকাটা কমন্সের অশেষ সেনগুপ্ত। আমরা অ্যাকচুয়ালি কলকাতা কমন্সের পক্ষ থেকে এই যে উদ্যোগটা নিয়েছি, সেই উদ্যোগটার এখন আর কলকাতা কমন্সের উদ্যোগ নয়, মানে নাগরিক সমাজের বিভিন্ন ব্যক্তি সংগঠন মিলে এই উদ্যোগটার সঙ্গে সামিল হয়ে গেছেন। তো আমরা মূলত দুটো জিনিসে চিকিৎসকদের দ্বারস্থ হয়েছিলাম, দুটো ব্যাপার নিয়ে বুঝতে। একটা বিষয় হচ্ছে এই যে লকডাউনকে একটা সংক্রমণ প্রতিরোধের উপায় হিসেবে দেখা হচ্ছে, এইটাকে আমরা সাধারণভাবে নাগরিক সমাজের পক্ষ থেকে কিভাবে দেখব। কারণ এই আবেদনের জন্য স্বাক্ষর সংগ্রহের গোটা প্রক্রিয়াটার মধ্য দিয়ে আমাদের কাছে একটা বড় প্রশ্ন উঠে এসছে, লকডাউন যে কষ্টকর, লকডাউনের ফলে অনেক সমস্যা হচ্ছে, এটা যেমন ঠিক, তেমন লকডাউনের বিকল্প কি। আমরা এই প্রশ্নটা নিয়েই ডক্টর গুণ এবং এই 5টি সংগঠন এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর এই অর্গানাইজেশনগুলোর কাছে এসছিলাম। আমাদের বোঝাপড়ায় আমরা একটা জিনিস দেখেছি যে এখনো পর্যন্ত কোভিড-19 সংক্রান্ত যে গোটা
বন্দোবস্তটা, সেটা একটা বৈজ্ঞানিকভাবে অমীমাংসিত প্রশ্ন, ফলে অনেক কিছু নিয়েই অনেক ধরনের দ্বিধা এবং দ্বিমতের জায়গা আছে। কিন্তু এই ভিন্ন মত পোষণ করা সত্ত্বেও চিকিৎসকদের একটা বড় অংশ লকডাউনকে অকার্যকরী এবং অপ্রয়োজনীয় এটা মনে করছেন। কিন্তু কেন অকার্যকরী এবং অপ্রয়োজনীয় মনে করছেন এটা বোঝার জন্য আমরা নাগরিক সমাজের বিভিন্ন অংশের সঙ্গে কথার সূত্রে 5টা প্রশ্ন তৈরি করেছি, যেটা যেমন ডক্টর গুণ বললেন তেমন ভাবে আমরা আমাদের পক্ষ থেকে প্রশ্নগুলো রাখছি। আর যদি কারোর কোনো প্রশ্ন করার থাকে, যারা আলোচনায় যোগ দিয়েছেন, আলোচনাটা চালানোর সুবিধের জন্য প্লিজ চ্যাট বক্সে প্রশ্নগুলো লিখে দেবেন, তাহলে আমাদের দেখতে সুবিধে হবে। প্রথম প্রশ্ন যেটা ডক্টর কোনারকে করতে বললেন ডক্টর গুণ, আমাদের প্রশ্নটা হচ্ছে এই লকডাউনকে আমরা কিভাবে দেখব? সংক্রমণ রুখতে প্রয়োজনীয় কিন্তু সামাজিক অর্থনৈতিকভাবে তার কস্ট অনেক বেশি, তার জন্য পরিহার্য, নাকি সংক্রমণ রুখতেও এটা অকার্যকরী বলে প্রমাণিত? এটাই প্রশ্নটা, ডক্টর কোনার। হ্যাঁ, লকডাউনকে আমরা কিভাবে দেখব? লকডাউন যখন ভাবা হয়েছিল বিভিন্ন দেশেই, পৃথিবীর বিভিন্ন দেশে ভাবা হয়েছিল, মূলত ভাবা হয়েছিল যে সংক্রমণকে যেভাবে হচ্ছে তার গতিটাকে কিছুটা যদি স্তিমিত করা যায়। আর সঙ্গে সঙ্গে সবচেয়ে যেটা প্রয়োজনীয় ছিল, যেহেতু সারা পৃথিবীর কাছেই এই রোগটা সম্বন্ধে অনেক কিছু জানা ছিল না, প্রায় অজানা একটা রোগ, এবং প্রস্তুতি প্রায় পৃথিবীর সারা দেশেই ছিল না, কোনো দেশেই ছিল না সারা পৃথিবীতে। সেজন্য একটা প্রস্তুতি নেওয়ার সময় আমরা বলেছিলাম যে যুদ্ধের সময় যেমন অস্ত্র সংগ্রহ করতে হয়, তার জন্য একটা প্রস্তুতি নিতে হয়, লকডাউনকে সেইভাবে দেখা উচিত ছিল। অর্থাৎ পরিকল্পনা তৈরি করা, কিভাবে আমরা এই রোগ কতদূর ছড়াতে পারে তার সম্বন্ধে একটা দিশা তৈরি করা, কিভাবে সেগুলোকে মোকাবিলা করা হবে, কত হাসপাতাল লাগবে, কত বেড লাগবে, কত অক্সিজেন লাগবে, এই সময় যে মানুষ ঘরের মধ্যে থাকবে তারা কিভাবে থাকবে, তাদের খাবার জোগাড় কিভাবে হবে, তাদের আর্থিক সমস্যার সমাধান কিভাবে হবে, এইসব ভাবনাগুলোকে সংহত করার জন্য, একটা পরিকল্পনা করার জন্য লকডাউনকে সময় কেনার একটা উপায় হিসেবে ধরা হচ্ছে। কিন্তু আমরা দেখলাম লকডাউন করা হলো সম্পূর্ণ অপরিকল্পিতভাবে, বিশেষ করে আমাদের দেশে কয়েক ঘন্টার নোটিশে লকডাউন করা হলো প্রথমবার। অনেক দুঃখ দুর্দশার কাহিনী আমরা পড়েছি, দেখেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে সেগুলো প্রকাশিত হয়েছে। আমাদের নেতা নেত্রীরা কেউ ক্ষোভ প্রকাশ করেছেন, কেউ বলেছেন কোনো উপায় ছিল না ইত্যাদি। এবারেও যখন লকডাউন হলো এই রাজ্যে, তখনও প্রায় অপরিকল্পিতভাবেই হলো, এবং সেখানেও খুব সময়টা বেশি দেওয়া। এগুলো ক্ষেত্রে যেটা হয় যে মানুষের মধ্যে যে সাময়িক প্রস্তুতি, সেটা তো হলোই না, সঙ্গে যেটা প্রয়োজন ছিল, যেটা আশায় লকডাউন করা হয়েছিল, যে হাসপাতালগুলো তৈরি হবে, পরিকল্পনা মাফিক কাজ হবে, সেগুলোও কোনোটা ওই সময় করা হয়নি, বা সেই পরিকল্পনা অনুযায়ী যদি পরিকল্পনা করা হয়েও থাকে সেই অনুযায়ী কোনো কাজ করা হয়নি। তার প্রমাণ আমরা দেখতে পেলাম এই ভয়ঙ্কর অবস্থায়, যখন হাসপাতালে বেড নেই, মানুষ অক্সিজেনের জন্য পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে, রোগীদের কোথায় ঠাঁই হবে সে নিয়ে কেউ দিশা দেখাতে পারছেন না, সরকার না, চিকিৎসক সংগঠনগুলোও কিছুটা অসহায় বোধ করছে, কারণ তাদের কথা, তাদের পরিকল্পনার কথা, তাদের বুদ্ধির কথা সেখানে কোনো মূল্যই দেওয়া হয়নি, আগেও না পরেও না। যার ফলে মানুষের দুঃখ দুর্দশা এবং রোগ দুটোই বাড়ে। সেখানে লকডাউন, বিশেষ করে এখন, যেখানে ধরে নেওয়া যেতে পারে কথাটা চেয়েও বলা ভালো যে
বিশেষজ্ঞদের কথা অনুযায়ী এখন কমিউনিটি ট্রান্সমিশন মানে গণ সংক্রমণ ঘটে গেছে, সেখানে লকডাউন খুব কার্যকরী প্রয়াস হতে পারে না। যেটা হতে পারত যে প্রয়োজন অনুযায়ী ছোট ছোট জায়গায় ভাগ করে সেখানে কিছু কিছু প্রতিরোধী ব্যবস্থা নেওয়া, লকডাউনের যা আসার ব্যাপারে কিছু নিষেধাজ্ঞা বলা। কিন্তু তার চেয়ে যেটা প্রয়োজন ছিল, যেটা আমরা ট্রেসিং বলতাম, পরীক্ষার কথা, এবং পরীক্ষায় করে তাদের কোন কোন জায়গা হচ্ছে সেগুলোকে চিহ্নিত করার কথা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া, সেটা কিন্তু কোনোটাই করা হয়নি। আমরা চিকিৎসক সংগঠন থেকে বারবার বলে এসেছি যে পরীক্ষার সংখ্যা বাড়াও, ল্যাবরেটরির সংখ্যা বাড়াও, কিন্তু বাড়িয়েছেন নিশ্চয়ই, বেড়েছে নিশ্চয়ই, কিন্তু প্রত্যাশা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী বাড়ে, যার ফলে এক বিশাল সংখ্যক রোগী চিহ্নিতকরণ করা হয়নি এবং বিশাল সংখ্যক জায়গা চিহ্নিত হয়নি। আরো কতগুলো ব্যাপার ছিল যেখানে আমরা অকারণ যে জনসমাগম সেটার বিরুদ্ধে বলেছিলাম, বিশেষ করে পুজোর সময়, আরো কিছু কিছু সময়, বিশেষ আরো একটা সময় যেটা হচ্ছে এই ভোটের সময়, যে অবাধ ভাবে মেলামেশা করা, অবাধ কোনো নিয়ম নীতিকে তোয়াক্কা না করে একদম নেতা থেকে পাড়ার প্রত্যেকটা বাড়ির লোককে দৌড়ে দৌড়ে টেনে নিয়ে যাওয়া, মিটিং এ মিছিলে হাঁটতে বাধ্য করা, এই ব্যাপারটা সংক্রমণ সাহায্য করেছে। এখন লকডাউন করার অর্থ হচ্ছে সেই যাদেরকে আমরা ডেকে এনেছিলাম তাদেরকে তো শরীরে মেরেছি, তাদের সংক্রমিত করেছি এবং তাদের পরিবারকে এখন আমরা ভাতে মারতে চাই। অর্থাৎ একটা সংগঠিত হত্যার পরিকল্পনা বলেই ধরে নেওয়া যেতে পারে। কথাটা খুব রূঢ় শোনালেও অনেক পরিবারের ক্ষেত্রে এটা সত্যি। কোনো বৈজ্ঞানিক কারণ যদি খুঁজে বের করতে হতো তাহলে বুদ্ধি নিতে হতো জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের, মাইক্রোবায়োলজিস্টদের বা এই সংক্রান্ত চিকিৎসায় যারা অভ্যস্ত, এই সংক্রান্ত কাজকর্মে অভ্যস্ত সেই সমাজকর্মীদের, তাদের কোনোদিন এই কর্মে ডাকা হয়, পরিকল্পনা কর্মে ডাকা হয়েছে সব জানতা আমলাদের, কিছু রাজনৈতিক নেতাদের, যাদের জনস্বাস্থ্য সম্বন্ধে কত জ্ঞান আমরা প্রতিনিয়ত দেখতে পাই। সেজন্য এরকম একটা অপরিকল্পিত অসহায় অবস্থা পশ্চিমবঙ্গের বুকে, সারা দেশের বুকে হয়েছে। এটুকু থাক, পরের প্রশ্ন অনুযায়ী ডক্টর গুণ, আপনার মিউট করা আছে। ডক্টর গুণ, আপনার মিউট করা। এর পরের বক্তা ডক্টর অর্জুন দাশগুপ্ত, ইএনটি স্পেশালিস্ট, ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরামের প্রাক্তন সভাপতি তিনি। তাকে দ্বিতীয় প্রশ্নটি করার জন্য আমি ক্যালকাটা কমন্সের অশীষ সেনগুপ্তকে অনুরোধ করছি। ডক্টর দাশগুপ্ত, আমরা গত সপ্তাহে গ্রেট ব্যারিংটন ডিক্লারেশন নিয়ে একটা আলোচনার আয়োজন করেছিলাম। সেই আলোচনায় গ্রেট ব্যারিংটন ডিক্লারেশনের একজন স্বাক্ষরকারী অধ্যাপক জয় ভট্টাচার্য পরিষ্কারভাবে যেটা বললেন, লকডাউনের অকার্যকরিতার সঙ্গে ভ্যাকসিনেশনের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। কারণ গ্রেট ব্যারিংটন ডিক্লারেশন, এই ঘোষণাপত্রটি যখন প্রকাশিত হয়েছিল তখন ভ্যাকসিন আশেপাশের মধ্যে ছিল না। তা সত্ত্বেও তারা লকডাউন যে অকার্যকরী এবং পক্ষপাতদুষ্ট এটা তখনই বলেছিলেন। আপনি বা আপনারা কি এ ব্যাপারে একমত পোষণ করেন? আপনারা লকডাউন হোক বা অন্য যে কোনো নামেই হোক সেটা তুলে নেওয়ার কথা বলছেন, সেটা কি ভ্যাকসিনের ভরসায়, নাকি ভ্যাকসিনের প্রশ্ন নিরপেক্ষভাবেই লকডাউনকে অকার্যকরী মনে করছেন?
প্রথম কথা হচ্ছে লকডাউন সম্বন্ধে চিকিৎসকদের যে বক্তব্য সেটা কিন্তু প্রথমেই বলে দেওয়া ভালো যে লকডাউন কোনো লোকে ভাবে একটা ডাক্তারি প্রক্রিয়া, যে নানা রকম ওষুধপত্র দেওয়া হচ্ছে, তার সাথে কিছু মেজার নেওয়া হচ্ছে, মাস্ক, ডিস্টেন্সিং, হাত ধোয়া, এগুলো প্রত্যেকটাই কিন্তু ডাক্তারদের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক আছে, এক্সেপ্ট ওয়ান, যেটাকে কিনা লকডাউন। তো আপনার আমার একটা ফোন এসে গেছিল। হ্যাঁ, লকডাউনকে ইকোনমিক্সে যেটাকে বলেন এনপিআই, নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন আর কি। তো সেটা সম্বন্ধে আমাদের ডাক্তারদের কিছু বলার নেই বিশেষ, কারণ দ্যাট ইজ আ প্রশাসনিক একটা পদক্ষেপ। এবং হিরালাল্লাহ যেটা বললেন প্রথম লকডাউনে যেটা যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে ওই সময়টা লোকে ব্যবহার করে বিভিন্ন জিনিস তৈরি করার জন্য, যেমন হাসপাতাল, ডাক্তারদের মানে লজিস্টিক্স তৈরি করার জন্য, ওষুধ মজুত করার জন্য। তো দ্বিতীয় লকডাউনে কিন্তু এই কোনোটাই খাটে না, কারণ এইগুলো অলরেডি থাকার কথা ছিল। আর আমরা যদি বিভিন্ন এমনি সারা এই গ্রেট ব্যারিংটন ডিক্লারেশন যেটা বললেন, এরকম অসংখ্য স্টাডি আমি দেখলাম আর কি, যেগুলো প্রত্যেকটাই অনেকগুলোই স্পষ্ট বলা হয়েছে, সেই দেশগুলোর উদাহরণ দেখানো হয়েছে যেখানে কিনা অত স্ট্রিক্ট লকডাউন করেনি, যেমন তাইওয়ান, যেমন সাউথ কোরিয়া, কিংবা যারা কিনা পরে করেছে, যেমন কিনা ইটালি, ইসরায়েল, নিউ ইয়র্ক স্টেট। আমি ওই আলোচনার মধ্যে ঢুকবো না। আমাদের কাছে যে জনস্বাস্থ্য বিষয়ক যে সবচেয়ে বড় যে স্টাডিটা আছে সেটা হচ্ছে ডক্টর শ্রীনাথ রেড্ডি একটা রিপোর্ট করেছেন। ডক্টর শ্রীনাথ রেড্ডি হচ্ছে একজন এইমস এর কার্ডিওলজিস্ট। তিনি রিটায়ার করার পরে এখন হার্ভার্ডে এপিডেমিওলজি একজন প্রফেসর। ওনার পরিচয় আমরা অন্যভাবে জানি, তার কারণ উনি একমাত্র এর আগে আমাদের একটা ইউনিভার্সাল হেলথ কেয়ার সম্বন্ধে একটা শ্রীনাথ রেড্ডি কমিশনের একটা হাই পাওয়ার গ্রুপের একটা স্পেসিফিক রেকমেন্ডেশন আছে। তো সেই শ্রীনাথ রেড্ডি একটা, সেটা কিন্তু ভারত সরকারই করেছিল, এটা ইন্ডিয়ান টাস্ক ফোর্স তৈরি করে। তো ইন্ডিয়ান টাস্ক ফোর্সে প্রায় 23 জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছিল বিভিন্ন বিষয়ে, এবং দে হ্যাড এ হিউজ অফ ডাটা আর কি। তো তারা স্পেসিফিক ভাবে ভারতবর্ষের সেকেন্ড যে ওয়েভটা করোনার সেটাকে অ্যানালিসিস করে। তো সেই অ্যানালিসিসের অনেকগুলো দিক ছিল, যে কিভাবে কি, এবং পুরোপুরো জনস্বাস্থ্য দিক থেকে আর কি। তো তার মধ্যে একটা ছিল অবভিয়াসলি লকডাউন। তো এই জনস্বাস্থ্য বিষয়ক যে এই হাই পাওয়ার্ড এই ইন্ডিয়ান টাস্ক ফোর্সের এটা প্রকাশিত হয় হচ্ছে ল্যান্ডসেটে এপ্রিল 4 এপ্রিল এটা হচ্ছে পাবলিশড হয়, এবং সেটাতে খুব স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে লকডাউনের আমরা এফেক্টিভনেস সম্বন্ধে আমরা যা দেখেছি সেটা হচ্ছে কিছু কিছু স্টাডিতে দেখা গেছে লকডাউন R0 কমাতে সাহায্য করে, ট্রান্সমিশন কমাতে সাহায্য করে। কিন্তু তা সত্ত্বেও আমাদের ভারতবর্ষের মতো ইকোনমিতে যে নন কোভিড এবং অন্যান্য সমাজের প্রান্তিক মানুষ, সাইকোলজিক্যাল, ক্যান্সার চিকিৎসা, এইসবের উপর যে হিউজ এফেক্ট পড়ে, তাতে আলটিমেটলি লকডাউনের বিশেষ কিন্তু লকডাউনের রেকমেন্ডেশন তারা দেননি। তারা বলেছেন দে আর এগেইনস্ট ইউনিভার্সাল গ্রস লকডাউন, কিন্তু ছোট ছোট কন্টেইনমেন্ট জোন, মাস গ্যাদারিং বন্ধ করা, ডিস্টেন্সিং বাড়ানো, হাইজিন মানে মাস্ক পরাকে এনফোর্স করা, এইগুলোর ওপর অনেক বেশি জোর দিতে বলেছেন। এবং এইটা যদি করা যায় তাহলে ওনারা বলেছেন ইজ অ্যাজ এফেক্টিভ অ্যাজ লকডাউন। তো আমি যেহেতু দে হ্যাভ আ হিউজ অ্যাক্সেস টু ডাটা, তারা যে পরিমাণ ডাটা পেয়েছেন, আমার পক্ষে তো সেই পুরো ডাটাটা পাওয়া সম্ভব নয়। So I will go with them because they are a very credible agency. They have been commissioned by the government of India, and they have published their findings with all their recommendation in an internationally very respected journal called Lancet. এবং I do support them. যে এই মুহূর্তে ভারতবর্ষের বুকে লকডাউন, এবং আমাদের প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছিলেন যে আমরা লকডাউন শুড বি থট অফ অ্যাজ দ্য লাস্ট রিসোর্ট। তো সেটা কিন্তু আমরা দেখলাম না। মানে আমরা যখন আমাদের কেস যখন নাম্বার যখন স্টেডি হয়ে যাচ্ছে, তখন যেভাবে লকডাউনটা করা হলো, যদিও বলা হয়েছে এটাকে লকডাউন বলা যাবে না, দিস আর রেস্ট্রিকশন, কিন্তু কার্যত আমরা দেখতে পাচ্ছি দিস ইজ আ লকডাউন আর কি।
এরপরেও লকডাউন ফ্যাটিগ আছে, কারণ বেশি দিন মানুষের যখন পেটে টান পড়ে তখন তো আপনি তাকে যুক্তি কিংবা পুলিশের লাঠি দিয়ে বাড়িতে রাখতে পারবেন না, দ্য অ্যাক্টিভিটি উইল স্টার্ট। তো তার থেকে বরং গভর্নমেন্টের কন্ট্রোল থাকা ভালো। সুতরাং আমরা আমাদের সংগঠনের তরফ থেকে সার্বিক লকডাউনের বিরুদ্ধে, টেস্ট বাড়ানো হোক। আমরা দেখেছি অলরেডি যে আমরা বলেছিলাম যে আরটিপিসিআর একটা নাম্বারের পরে বাড়ানোতে হয়তো অসুবিধা আছে। সরি, আবার একটা ফোন এসে গেছিল, তাই র্যাট টেস্ট হোক। আমরা দেখলাম র্যাট টেস্টকে বলা হয়েছে যে র্যাট টেস্ট করতে পারবে বিফোর অ্যাডমিশন ইন এনি ইনস্টিটিউশন, হুইচ ওয়াজ ভেরি ওয়েলকাম চেঞ্জ। কিন্তু আপনার পাড়ার ছোট ছোট ল্যাবরেটরিতে যদি আপনি র্যাট টেস্ট না অ্যালাউ করেন, তারা কিন্তু করছে এমনিতেই, কেউ কন্ট্রোল করছে না, আমি জানি করে তারা। আপনি যদি এটাকে না অ্যালাউ করেন তাহলে কিন্তু আমরা সঠিকভাবে আইডেন্টিফিকেশন, টেস্ট অ্যান্ড আইসোলেশন, টেস্ট অ্যান্ড আইসোলেশন, টেস্ট অ্যান্ড আইসোলেশন, এটাই কিন্তু এই করোনা রোগের মূল, এবং সেটা কিন্তু এখনো পাল্টায়নি। তার উপরে যে মেজারমেন্ট গুলো আছে, দ্য লকডাউন মেজার্স, সেগুলো কিন্তু হাইলি কোয়েশ্চেনেবল। মাইক্রো কন্টেনমেন্ট জোনের কথা ভারতবর্ষের রাজনীতিতে বারবার বলেছেন, কংগ্রেস বলেছে, অপোজিশনের অনেকেই বলেছে, এমনকি আমাদের প্রধানমন্ত্রী স্বয়ং মাইক্রো কন্টেনমেন্ট জোনের কথা বলেছেন। তো এই অপশন গুলোকে আরো এক্সপ্লোর করা হোক, আরো টেস্ট বাড়ানো হোক এবং মাইক্রো কন্টেনমেন্ট জোন করা হোক। এইভাবে দুম করে যে বন্ধ করে দেওয়া, ইকোনমিক অ্যাক্টিভিটি বন্ধ করে দেওয়া, লকডাউন করে দেওয়া, এইটার কিন্তু আমরা বিরুদ্ধে। অর্জুন যে এটার কথা বললো, পেপারটার কথা বললো, এটা হচ্ছে ল্যান্ডসেট কমিশন অন কোভিড-19 ইন্ডিয়ার টাস্ক ফোর্স। তার যে রিপোর্ট, তার থেকে যে রেলিভেন্ট, এটা আমি একটু পড়ে শোনাচ্ছি পরের বক্তার কাছে যাওয়ার আগে। ডক্টর গুণ, আপনার ক্যামেরাটা অন করা যাবে? হ্যাঁ, ক্যামেরা অন করা যাবে আসলে। হ্যাঁ, ঠিক আছে, অন করা যাবে। Finally, we do not recommend a blanket national or state lockdown, as opposed to localized phased restrictions or closures. The experience of the past year has shown us that economic closures are most disastrous to the poorest section of the society. In urban areas, daily wage earners, informal sector workers, and low-skilled workers are the most likely to be impoverished from disruption in economic activities. Yet, experience from other countries has shown that lockdown do assist in bringing down the transmission rates. A middle ground approach will be needed in India. We recommend that in area of high infection rates, the focusing on bringing the chain of transmission through local actions. We recommend that advisories be issued that strongly encourage anyone that can to remain at home, bracketed white collar workers, for example, who can work from home, to do so. We also recommend that venues that host large congregations should be closed, and activities that encourage large gatherings should be banned. But restrictions on the movement or work of the working urban and rural poor should be minimized, and locally
determined through the creation of micro containment zones in high case load areas. তো এটা আমাদের মনে রাখা উচিত যে এটা কিন্তু একটা টাস্ক ফোর্সের রেকমেন্ডেশন, যে টাস্ক ফোর্সের মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হেলথ ডিপার্টমেন্ট এবং কালচার ডিপার্টমেন্টের এরা আছেন, রিপ্রেজেন্টেটিভরা আছেন, কোন স্টেটেরও রিপ্রেজেন্টেটিভ আছে। আমি এবার ডক্টর গুণ তিনটে পরের বক্তব্য হিসাব, হ্যাঁ বলুন ডক্টর গুণ, তিনটে প্রশ্ন এসছে এর মধ্যে, মানে সেগুলো এখন নেওয়া হবে না পরে নেওয়া হবে, সেটা কি মানে আমি পড়ে দেবো প্রশ্নগুলো তাহলে? না, পরে নেওয়া হোক, আগে বক্তব্যগুলো নেওয়া হোক। বক্তব্যগুলো আগে না হোক, তারপর আমরা শুনি, তারপর আমরা প্রশ্নগুলো উত্তর দেবো। ওকে ওকে ওকে। পরের প্রশ্ন করা হবে মৃন্ময়কে। মৃন্ময় বেড়া শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের সম্পাদক। মৃন্ময় এর পরের প্রশ্নটির উত্তর দেবেন। অশিস বাবু মৃন্ময়কে প্রশ্নটা। মানে আমার প্রশ্নটা যেটা মানে প্রশ্ন করার আগে একটু বলে নি, সেটা হচ্ছে যে এই আজকের উদ্যোগটার আয়োজন করতে গিয়ে যেহেতু এই চিকিৎসকদের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হয়েছে, মানে আমরা করতে গিয়ে দেখেছি এদেরকে ফোন করাটা আমাদের জন্যই কতটা সমস্যা লেগেছে। কারণ গত প্রায় 10 সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়াতে যে নামগুলো এবং নাম্বারগুলো ঘুরছে, যারা এই টেলিমেডিসিনের চিকিৎসাটা দিচ্ছেন নাগরিক সমাজকে, আজকে যে চিকিৎসকরা এখানে আছেন তারা সকলেই প্রায় সেই উদ্যোগটার সঙ্গে যুক্ত এবং সারাক্ষণ তাদের ফোন বিজি থেকেছে। পার্টিকুলারলি ওই অ্যাসপেক্ট থেকেই আমার যেটা জিজ্ঞেস করার সেটা হচ্ছে যে আপনারা এই টেলিমেডিসিনের সূত্রে হোক বা নিজ নিজ চিকিৎসা ক্ষেত্রে যে অভিজ্ঞতা হচ্ছে আপনাদের, সেখানে এই অভিজ্ঞতার থেকে কি কোথাও এটা মনে হচ্ছে যে লকডাউনের ফলে সংক্রমণের চিকিৎসার ক্ষেত্রেও কোনো সমস্যা তৈরি হচ্ছে? কারণ একটা জনপ্রিয় মত হচ্ছে লকডাউনের ফলে স্বাস্থ্য পরিকাঠামো কিছুটা সময় হাতে পায়, যেটা ডক্টর কোঙ্গার প্রথমে বলছিলেন, নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। অন্যদিকে নাগরিক স্বেচ্ছা উদ্যোগগুলোর সঙ্গে যুক্ত থাকার সুবাদে আমাদের একটা অভিজ্ঞতা হচ্ছে লকডাউনের ফলে স্বাস্থ্য পরিকাঠামোর সুযোগটাই বেশিরভাগ ক্ষেত্রে নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে। এই দুটো অভিজ্ঞতাই কি একইভাবে একই গুরুত্বে সত্যি? এক্ষেত্রে অন্য কি করা সম্ভব ছিল সেটা যদি আপনি একটু বলেন। প্রথমে আমি একটু শুরু করি যে আমরা দুটো ফেজে আমাদের এই লকডাউন দেখলাম। একটা ফার্স্ট ফেজে যখন 23শে মার্চ শুরু হয়েছিল, আর একটা এই বিভিন্ন রাজ্যগুলোতে বিভিন্ন সময় শুরু হয়েছে, আমাদের এখানেও সেটা 16 তারিখ থেকে শুরু হয়েছে। আমরা যদি একটু দেখি যে এই কোভিড রোগটা নিয়ে, সেটা হচ্ছে প্রথম আমরা এটা জানতে পারি উহানের চীনের কিন্তু ডিসেম্বর থেকে, 2019 সালের ডিসেম্বরে আমরা রোগটা সম্বন্ধে প্রথম শুনি। প্রথম 30শে জানুয়ারি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু এটাকে একটা হেলথ এমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন হিসাবে ঘোষণা করে। অর্থাৎ 30শে জানুয়ারি কিন্তু সমস্ত দেশকে সতর্ক করছে যে এরকম একটা বিপদ কিন্তু আসতে চলেছে আগামী দিনে। এবং আমরা যদি লক্ষ্য করি, তখন 30শে জানুয়ারিতে ভারতে কোভিড কেস সংখ্যা ছিল 1, সেটা 27শে জানুয়ারি প্রথম ধরা পড়ে কেরালাতে। এরপর 11ই মার্চ এটিকে কোভিডকে একটি প্যান্ডেমিক ঘোষণা করে, এবং তখন ভারতের সিনারিও যদি আমি দেখি, তখন ভারতে এই কেসের সংখ্যা ছিল কিন্তু 60। 23শে মার্চ আমরা প্রথম লকডাউনে যাই। এটা গেল ইন্ডিয়ার ক্ষেত্রে ওভারঅল স্টেটের অবস্থা। এরপর আপনি যদি দেখেন, যখন আমরা কিন্তু জানি যখনই এরকম একটা এমার্জেন্সি কোনো ডিজিজ এরকম অ্যাপিয়ার হচ্ছে কোভিডের মতো, তখন আমরা জানি যে এর অরিজিন চীন থেকে সম্ভবত, এবং সেখান থেকে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই ডিজিজটা ছড়িয়ে পড়ছে। সুতরাং সেখানে প্রথম কিন্তু আমাদের দরকার ছিল ইন্টারন্যাশনাল ট্রাভেল রেস্ট্রিক্ট করার, যেটা কিন্তু হয়নি। আমরা 23 তারিখ পর্যন্ত আলাদা করে কোনো ইন্টারন্যাশনাল ট্রাভেল রেস্ট্রিক্ট করিনি, আমরা কোনো গাইডলাইন আমরা করিনি, আসতে দিয়েছি। আস্তে আস্তে কেস বেড়েছে। আমরা 23 তারিখে প্রথম লকডাউন ঘোষণা করলাম, তারপরে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা সত্ত্বেও আমরা কিন্তু দেখলাম যে বাইরের থেকে যে সমস্ত
যারা আসছেন ফ্লাইটে করে বাইরের বিদেশ থেকে, সেগুলো যদিও বা কিছুটা দূর পর্যন্ত চালু ছিল এমার্জেন্সি বশত 2 দিন পর্যন্ত, লোকাল যে ট্রানজাকশন গুলো, ট্রান্সপোর্ট ব্যবস্থা ছিল, সেটা কিন্তু এমার্জেন্সি কালে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে গোড়ায় গলতটা থেকেছে। এরপর হ্যাঁ, লকডাউনের আপনি যে জায়গাটা বললেন যে লকডাউনের কি গুরুত্ব কিছু নেই, না হ্যাঁ গুরুত্ব অবশ্যই কিছু আছে। কোন ক্ষেত্রে লকডাউন গুরুত্বপূর্ণ? না, দুটো ভাবেই লকডাউনটাকে আমরা কাজে লাগাতে পারি। এক হচ্ছে লকডাউন ইস্যুটাকে কাজে লাগিয়ে আমি আমার হেলথ ইনফ্রাস্ট্রাকচারটাকে কিছুটা বাড়ালাম, যেহেতু এই হেলথ ইনফ্রাস্ট্রাকচারে এই রোগটা নতুন এবং এই রোগটাকে সোসাইটিতে কোপ আপ করার জন্য বা রোগটার বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে জিনিসগুলো, যে স্বাস্থ্য ব্যবস্থার দরকার, সেটাকে আমাকে তাড়াতাড়ি তৈরি করে নেওয়ার জন্য একটু সময় লাগবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এমন একটা সিচুয়েশন যেখানে আমি আমার এই এক্সিস্টিং হেলথ স্ট্রাকচার দিয়ে আমি কিন্তু এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারছি না, সেখানে শেষ অস্ত্র হিসাবে কিন্তু লকডাউনের ব্যবস্থা নেওয়া যেতে পারে। দুটো ক্ষেত্রে এফেক্টিভ। কিন্তু আমরা প্রথম যখন 23শে মার্চ দেখলাম, তাহলে তখন আমাদের ভারতের ক্ষেত্রে কিন্তু কেসের ওই অর্থে বাড়বাড়ন্ত ছিল না। সুতরাং এখানে আমরা কেস, আমাদের হেলথ ইনফ্রাস্ট্রাকচার কেস এই কোভিড রোগীর সংখ্যায় ভেঙে পড়ছে এরকম সিচুয়েশনটা নয়। সুতরাং সেই লকডাউনটা মূল কাজের হতো যদি আমরা সেটাকে হেলথ ইনফ্রাস্ট্রাকচারটাকে আমি বাড়াতে পারতাম। কিন্তু আমরা যদি যারা আমরা এই রেগুলার এই হেলথ ইনফ্রাস্ট্রাকচারের কাজে যুক্ত আছি, তারা আমরা দেখেছি যে এইটা কিন্তু শেষ প্রায় কোভিড জানার পর থেকে আমাদের প্রায় 1.5 বছর হয়ে গেছে, এই হেলথ ইনফ্রাস্ট্রাকচারের কিন্তু উন্নতি আশাব্যঞ্জক নয়। সুতরাং সেখানে আপনি দ্বিতীয় স্তরের বা এই সময়ে যতই লকডাউন করুন না কেন, তাতে কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে না। আপনি 14 দিন 15 দিন লকডাউন করলেন, কেস ডেফিনেটলি কমবে, যেটা এখন কমেছে, আবার মানুষজন যখন বাইরে আসবে আবার কেস বাড়তে থাকবে, এর কোনো সমাধান হতে পারে না। লকডাউনকে দিয়ে আপনি একটা দূর পর্যন্ত কেসের সংখ্যাটাকে নামিয়ে আনতে পারেন, কিন্তু স্টিল আবার যখন লকডাউন ওপেন হবে তখন কিন্তু কেস বাড়বে। সুতরাং পার্মানেন্ট যদি আপনাকে কোনো সলিউশন বের করতে হয়, সেক্ষেত্রে হেলথ ইনফ্রাস্ট্রাকচারকে কিন্তু বাড়াতে হবে। এরপর আমি একটু ডাটার দিকে আসছি, যে ওয়েস্ট বেঙ্গলের আমি ডাটা দিচ্ছি, এটা গভর্নমেন্টের ডাটা, আমি জাস্ট এটা কালেক্ট করেছি। যে ফার্স্ট এই মুহূর্তে যদি আমি ধরি যে যখন এইবারে দ্বিতীয় লকডাউন ওয়েস্ট বেঙ্গলে ঘোষণা হলো, তখন পার ডে ওয়েস্ট বেঙ্গলে আরটিপিসিআর কেসের সংখ্যা ছিল আপনার 70,051টা, এটা 14 তারিখের আমি বলছি। আর অ্যাজ ইফ 29 মে মানে গতকাল এই কেসের সংখ্যা, আরটিপিসিআর স্যাম্পলের সংখ্যা হয়েছে 63,518 এবং পজিটিভিটি রেট অ্যারাউন্ড 18%। সুতরাং আমার এই যে সময়টা, এটা কিন্তু খুব ইনফ্রাস্ট্রাকচার বাড়িয়ে উঠতে পেরেছে এরকমটা না। এরপর যদি টেস্টের কথা বাদ দিই, হাসপাতাল বেডের কথা যাই, আমি ওয়েস্ট বেঙ্গলের দুটো ডিস্ট্রিক্ট আমি র্যান্ডামলি চুজ করেছি, একটা হচ্ছে পুরুলিয়া আর একটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। পুরুলিয়াতে ওভারঅল এখনকার যদি আমি পপুলেশন ধরি, এস্টিমেট পপুলেশন এখন প্রায় অ্যারাউন্ড 31 লাখের কাছাকাছি। পুরুলিয়াতে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেট আপে অক্সিজেন বেডের সংখ্যা 84। 31 লাখ পপুলেশনে অক্সিজেন বেডের সংখ্যা 84, এইচডিইউ এবং ভেন্টিলেশন এই দুটো মিলে বেডের সংখ্যা 30, এবং সেটাও কিন্তু কোনো মেল ফিমেল নয়, সেটা পেডিয়াট্রিক্স এবং গাইনোকোলজির জন্য। অপরদিকে দক্ষিণ দিনাজপুর যদি আমি ধরি, দক্ষিণ দিনাজপুরের পপুলেশন অ্যারাউন্ড 20 লাখ, সেখানে অক্সিজেন বেডের সংখ্যা এই মুহূর্তে হচ্ছে 53। সো আপনি যদি সিচুয়েশনটা ধরেন যে পার 2 লাখ মানুষের জন্য একটা করে, মানে প্রতি লাখ মানুষের পিছু দুটো করে অক্সিজেন বেড। এবং আমরা ওভারঅল জানি যে কোভিড এর সিচুয়েশনে এখন এটা সাইন্টিফিক্যালি প্রুভ যে মোটামুটি 15% পপুলেশনের কিন্তু অক্সিজেন অ্যাডমিশন, হাসপাতালে অ্যাডমিশন এবং অক্সিজেন দরকার। সুতরাং আমরা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বাড়াইনি। সুতরাং এই লকডাউন কিন্তু কোনো সমস্যার সমাধান না। এরপর দুটো একটা অন্য একটা অ্যাসপেক্টে গিয়ে বলি যে আমাদের কিন্তু হেলথ ইনফ্রাস্ট্রাকচার কোনো একটা জায়গার, সেটা কিন্তু 3টে বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে হেলথ ইনফ্রাস্ট্রাকচার কেমন, দ্বিতীয় নম্বর হচ্ছে জেনারেল পপুলেশনে হেলথের নিয়ে অ্যাওয়ারনেস কেমন, এবং মানুষের কাছে হেলথের অ্যাক্সেসিবিলিটিটা কেমন। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি যদি ধরি, ওভারঅল ইন্ডিয়ার ক্ষেত্রেও ছবিটা মোরলেস একই। এই প্রাথমিক এবং দ্বিতীয় স্তরের চিকিৎসা ব্যবস্থার হাল কিন্তু খুব খারাপ।
আমরা দিনের পর দিন প্রাথমিক এবং দ্বিতীয় স্তরের চিকিৎসা ব্যবস্থাকে নগণ্য হতে হতে দিয়েছি এবং মূল আমাদের ফোকাস থেকেছে টারসিয়ারি কেয়ার গুলোতে এবং দিনের পর দিন প্রাইভেটাইজেশন বেড়েছে। সুতরাং এখানে যত প্রান্তিক মানুষ আছেন, প্রান্তিক মানুষের কিন্তু হেলথ অ্যাক্সেসিবিলিটি দিনের পর দিন কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু কমে গেছে এবং লকডাউনের ফলে এটা কিন্তু চূড়ান্ত জায়গায় পৌঁছেছে। কারণ একটা উদাহরণ দিই, আমি হাওড়ার একটা জায়গায়, খুব ছোট একটা জায়গায়, উলুবেড়িয়ার কাছে ক্লিনিকে যুক্ত। আমার ওখানে যে পেশেন্টরা আছেন সাধারণত গরিব এবং নিম্ন মধ্যবিত্ত পেশেন্ট। তো এই লকডাউনের সময় যদি একজন রোগীকে ডাক্তার দেখাতে আসতে হয়, তার ট্রান্সপোর্ট কস্ট অ্যারাউন্ড ওই পেরিফেরিতে একটা দিনের জন্য, দিনের সময়ের পাশে দিনটা, একটা দিন তো সময়ের নষ্ট, প্লাস হচ্ছে অ্যারাউন্ড 500 রুপিস। এরপর একটা সাধারণ নিম্নবিত্ত মানুষের পক্ষে যদি ট্রান্সপোর্ট কস্ট 500 রুপিস বিয়ার করতে হয়, সেটা অসম্ভব। তার প্রায় 3 থেকে 4 দিনের মজুরির সমান এবং তার হাতে লকডাউনের জন্য কাজ নেই। সেকেন্ডলি, আমি যদি গতবারের অভিজ্ঞতা থেকে বলছি, গতবারের আমফানের সময় আমরা ডাক্তারদের বিভিন্ন সংগঠন, আরো কিছু শুভানুদ্দায়ী মানুষ মিলে প্রায় 110-এর কাছাকাছি মেডিকেল ক্যাম্প করেছিলাম সুন্দরবনের, 2 সুন্দরবন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বিস্তীর্ণ অঞ্চলে। সেখানে আমরা দেখেছি যে বহু মানুষ যারা ক্রনিক্যালি বিভিন্ন রোগে আক্রান্ত, সুগার, হার্টের রোগ, রক্তচাপের, কিডনির রোগ, তারা কিন্তু দীর্ঘদিন চিকিৎসা ব্যবস্থা না পেয়ে কিন্তু ওষুধ বন্ধ করে দিয়ে বসে আছেন বাড়িতে। দুটো কারণে, এক হচ্ছে যে হাসপাতালের সুযোগ কমে গেছে, ডাক্তারদের যাতায়াত করার নানা অসুবিধা হয়ে গেছে, ফলে হাতের কাছে চিকিৎসা পাওয়া একটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাথে সাথে পাশাপাশি কিন্তু ওষুধের ডিস্ট্রিবিউশন, এটা কলকাতা থেকে বোঝা যাবে না, হ্যাঁ, পেরিফেরির দিকে ওষুধের ডিস্ট্রিবিউশনের অবস্থাও কিন্তু খুব খারাপ। ফলে ওভারঅল মানুষের হেলথ অ্যাক্সেস করার যে প্রক্রিয়া, সেটা কিন্তু একদম তলানিতে ঠেকেছে। এবং আমরা জানি যে এটা এখন পর্যন্ত প্রত্যেকের কাছে এটা অজানা যে এই কোভিড রোগের ক্ষেত্রে কিন্তু তারাই বেশি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে বা তাদের মৃত্যুহারই বেশি যাদের ক্ষেত্রে বয়স বেশি এবং এই ধরনের রোগগুলো আছে, যাদের সুগার কন্ট্রোলে নেই, উচ্চ রক্তচাপ কন্ট্রোলে নেই, কিডনির সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, স্ট্রোক জাতীয় কোনো রোগ আছে বা দীর্ঘদিনের কোনো রোগ আছে। এদের কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির সাথে সাথে কিন্তু এদের খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল। সুতরাং সেখানে পাশাপাশি কোভিডের পাশাপাশি, এক তো এই লকডাউনের ফলে কোভিডের জন্য যে অ্যাক্সেসিবিলিটি হেলথে কমে যাওয়ার জন্য ওভারঅল লং টার্ম ডিজিজ বার্ডেন কিন্তু দিনের দিন বাড়তে থাকছে এবং তার ফলে কিন্তু এটা মানে একটা ভিসিয়াস প্রক্রিয়ার মতো। মানে আপনার লকডাউন হলে জেনারেল হেলথ অ্যাক্সেস মানুষের কমবে, মানুষ আরো বেশি করে লং টার্ম ডিজিজে ভুগবেন এবং মর্টালিটি রেটও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। সুতরাং এর ক্ষেত্রে ঠিক কোন কোন মেজারমেন্ট গুলো নিয়ে কাজ করা যায়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং যে পদ্ধতির গুলো কথা অর্জুন দা বললেন এবং পূর্ণদা বললেন, ডক্টর পূর্ণব্রত গুণ এবং ডক্টর অর্জুন দাশগুপ্ত, সেটা কিন্তু শ্রীনাথ রেড্ডির যে এই ল্যান্ডসেটে যে সেকেন্ড ওয়েভকে কিভাবে ট্যাকেল করা যায় ইন্ডিয়ার ক্ষেত্রে, তার কিন্তু বিস্তৃত বর্ণনা দেওয়া আছে। সেগুলো কিন্তু সঠিকভাবে মেনে চললে এবং কিছু কিছু জিনিস আমরা যদি মাথায় রাখতাম, তাহলে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করা যেত। সুতরাং এই মুহূর্তে লকডাউন করে ওভারঅল হেলথ ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে খুব আলাদা করে কোনো বেনিফিট আলাদা করে নেই এক কথায় বলতে গেলে। এবং আমার মনে হয় ডাটা এবং যদি আপনারা একটু ঘেঁটে দেখেন তাহলে সেটার বাস্তবতা আপনারা বুঝতে পেরে যাবেন। এটুকুই। মৃন্ময় আর আমি কাজ করি একই ক্লিনিকে। আগের বছর যখন হঠাৎ করে লকডাউন শুরু হয়, প্রথম 7 দিন আমরা ক্লিনিকে যেতে পারিনি, গাড়ির ব্যবস্থা করা যায়নি বলে। 1 এপ্রিল থেকে আমরা ক্লিনিকে যাওয়া শুরু করি। জানেন সেই সময় এরা আমাদের দেখাতে আসতেন। কারা আমাদের দেখাতে আসতেন? আমাদেরকে দেখাতে আসতেন মানসিক রোগীরা। মানসিক রোগীরা আসতেন না, মানসিক রোগীর বাড়ির লোকেরা আসতেন। কারণ ডায়াবেটিস যদি আনট্রিটেড থাকে, আপনার যদি সুগার বাড়তে থাকে, আপনি তো ফিল করতে পারবেন না, আপনার অসুবিধা হবে না, আপনার বাড়ির লোকের অসুবিধা হবে না। প্রেশার বাড়লো তাহলেও সমস্যা নেই কিছু, কিন্তু মানসিক রোগী, একজন সিজোফ্রেনিয়া রোগী কিংবা বাইপোলার ডিসঅর্ডারের রোগী, তাকে যখন বন্ধ করে রাখা হয়, তার ওষুধ, তার পক্ষে কিন্তু বাড়ির লোকেরা এফেক্টেড হয়, তারা আসতেন চিকিৎসা করাতে। সেরকম একটা অবস্থা কিন্তু আবার শুরু হচ্ছে। আমরা গ্রামাঞ্চলে
কাজ করি বলে আমাদের বুঝতে পারছি বেশি। তো এই লকডাউনের ফলে চিকিৎসা পরিষেবা কিন্তু মানুষের হাত থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। কত বড় বেরিয়ে গেছিল, এবারও আবারও সেরকমই একটা অবস্থান আমরা সম্মুখীন হতে যাচ্ছি। আমাদের পরবর্তী পরে যিনি বলবেন সুকান্ত চক্রবর্তী ডক্টরস ফর ডেমোক্রেসির প্রতিনিধি। অশিস বাবু, সুকান্তকে আপনার প্রশ্ন করুন। প্রশ্নটা হচ্ছে যে কলকাতা কমন্সের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন নাগরিক স্বেচ্ছা উদ্যোগগুলোর সঙ্গে জড়িয়ে থাকার সুবাদে আমরা দেখেছি 2রা মে নির্বাচনের ফল ঘোষণার আগে পর্যন্ত একরকমের প্রশাসনিক কিছু সীমাবদ্ধতা ছিল, কিন্তু নির্বাচনের ফল ঘোষণা হয়ে যাওয়ার পরও প্রশাসনিক সমন্বয়ের বিষয়টা যে খুব উন্নত হয়েছে এরকমটা গত কয়েকদিনে মনে হয়নি। অথচ সংক্রমণ মোকাবিলায় চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্তগুলো নাগরিক সমাজের কাছে আসছে কিন্তু প্রশাসনিক অনুশাসন হিসেবে, যেটা এর আগে ডক্টর অর্জুন দাশগুপ্ত এবং ডক্টর হিরালাল কুমার দুজনেই বোধহয় খানিকটা বললেন। লকডাউন বা বিধিনিষেধ কি এই সমন্বয়ের কাজটা, প্রশাসনের সঙ্গে চিকিৎসা পরিকাঠামোর সমন্বয়ের কাজটাকে প্রভাবিত করছে বলে মনে হয়? এ ব্যাপারে কি আপনাদের নির্দিষ্ট কোনো প্রস্তাব আছে? হ্যাঁ, আমি দু একটা কথা আগে বলে শুরু করছি, খুব সংক্ষেপেই বলবো। প্রথম আমি যেটা বলবো সেটা অ্যাকচুয়ালি আমাদের সমস্যাটা হচ্ছে আমরা যারা আরবান এডুকেটেড মিডল ক্লাস, শিক্ষিত শহুরে মধ্যবিত্ত, এরাই কিন্তু ডিকটেট করি যে দেশটা কিভাবে চলবে। সেটাই হচ্ছে আমাদের প্রথম সমস্যা। সেই জন্যই ভারতের 100 কোটি লোক বাড়িতে ব্যালকনি কি না জানা সত্ত্বেও কিন্তু ব্যালকনিতে এসে থালা বাজানোর কথা আমাদের প্রধানমন্ত্রী বলেন, করোনার তাড়ানোর জন্য বা করোনার এগেনস্টে সংহতি জানানোর জন্য। কিন্তু এরকম কিন্তু হওয়ার কথা ছিল না। মানে আমাদের সংবিধান কিন্তু এই জন্যেই পিপলস রিপ্রেজেন্টেটিভ যারা, তাদের ব্যুরোক্র্যাটদের ওপরে, উচ্চশিক্ষিত আইএএস আইপিএস দের উপরে জনপ্রতিনিধিদের বসিয়েছেন, যাতে ভারতের সমস্ত জায়গার সমস্ত মানুষের রিপ্রেজেন্টেশনটা কিন্তু সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে হয়। সেটা হচ্ছে না। সেই জন্যই আমরা এত সহজ মানে লকডাউন করে সবকিছু আটকে রেখে সমাধান করে দেবো এটা ভাবছি। এবং এই লকডাউনটা যখন ভাবছি তখন আমরা একটা ইউটোপিয়ান লকডাউনের কথা ভাবছি। মানে যেমন একটা সেই ইউটোপিয়ান সোশ্যালিজম বলে একটা কনসেপ্ট আছে। কিছু ফিলোসফার মনে করতেন যে আমরা চুপচাপ বসে থাকলে একদিন সব সমান হয়ে যাবে, সারা পৃথিবীতে সবাই সমান হয়ে যাবে। সেই ইউটোপিয়ান সোশ্যালিজমের কনসেপ্টের মতো আমাদের কাছে ইউটোপিয়ান লকডাউন এরকম একটা কনসেপ্ট, যে আমরা প্রত্যেকটা লোক নিজের বাড়িতে বসে থাকবে। বাড়িতে বসে থাকা অবস্থায় সে খাবার, ওষুধ, চিকিৎসা থেকে জামা কাপড়, সমস্ত দৈনন্দিন নেসেসিটি গুলো তার পূরণ হয়ে যাবে। কেউ একজন সরকারের তরফ থেকে হোক বা যেভাবে হোক বাড়ি বাড়ি এসে সেগুলো পৌঁছে দিয়ে যাবে। সেই পৌঁছে দেওয়াটা যদি সত্যি মানে কাল্পনিক ভাবেও সম্ভব হতো, সেটা করার জন্যই আমাদের মতো দেশে যত লোককে ওই সার্ভিসটা দেওয়ার জন্য বেরোতে হতো, তারাই আবার বাড়িতে নিয়ে গিয়ে ইনফেকশনটা স্প্রেড করতো। তাই এই সত্যি লকডাউন বলে কিছু আমাদের মতো এত মানে ডেন্সলি পপুলেটেড দেশে হয় না। এটা হচ্ছে আমার বক্তব্য। আর কৌশিক বসুর মতো অর্জুনদা বলেছে লকডাউনটা তো নন ফার্মাকোলজিক্যাল মেজার, ওটা চিকিৎসা স্বাস্থ্যের মেজার নয়। তবু আমি বলবো কৌশিক বসুর মতো ইকোনমিস্টরাও বলেছেন যে লকডাউন ইটসেলফ সেটাই কিন্তু মানুষকে একসাথে গাদাগাদি করতে, সবাই মিলে একসাথে মাইগ্রেন্ট লেবাররা যেমন বাসের ছাদে উঠে মারামারি করে বাড়ি যাওয়ার জন্য দৌড়ন, এরকম একটা সিচুয়েশনের সৃষ্টি করে আমাদের মতো দেশে। তার সঙ্গে পাবলিক ট্রান্সপোর্ট থাকে না। পাবলিক ট্রান্সপোর্ট না থাকা মানে কিন্তু যার যাওয়ার প্রয়োজন সে 10 গুণ বেশি পয়সা দিয়ে, মিনময় বললো 10 গুণ বেশি পয়সা দিয়ে গাদাগাদি করে হয়তো একটা ম্যাটাডোরের মধ্যে চড়ে 50 জন যাচ্ছে। এই হচ্ছে আমাদের দেশে লকডাউনের পরিণতি। আর তার সঙ্গে যথেষ্টভাবে অলরেডি কভার্ড নন কোভিড ডিজিজের সাফারিং অ্যান্ড ডেথ, দুটোই। কোভিড ছাড়া আর রোগগুলো তো পালিয়ে যায়নি, মানসিক রোগ থেকে শুরু করে হার্ট অ্যাটাক। যে লোকটা হার্ট অ্যাটাকে হসপিটালে গিয়ে শিওর শট একটা
থ্রম্বোলাইসিস করে বা একটা অ্যাঞ্জিওপ্লাস্টি করে বাঁচতো, সেও গত লকডাউনে মারা গেছে। এরকম বহু এভিডেন্স আমরা কিন্তু পেয়েছি। আর তার সঙ্গে খাবার, মানসিক স্বাস্থ্য একটা ভীষণ ভীষণ জরুরি জিনিস। মানসিক স্বাস্থ্য কিন্তু ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই লকডাউনের জন্য। এই সেকেন্ড লকডাউনে আরেকটা জিনিস যোগ হয়েছে, সেটা হচ্ছে অ্যাক্সেস টু ভ্যাকসিনেশন। ভ্যাকসিন নিতে যে যাবে, কি করে যাবে, কটা লোক গাড়ি ভাড়া করে যাবে। আমি এরকম একজন খুব সম্ভবত একজন আমাদের খুব উচ্চপদস্থ আমলাও একবার মুখ ফসকে বলে ফেলেছিলেন যে ভ্যাকসিন নাকি যারা নিতে আসে তারা ইউজুয়ালি কয়েকজন মিলে একটা গাড়ি ভাড়া করে আসে। আবার সেই প্রশ্ন, কাদের কথা ভেবে আমরা শুধু কি আরবান এডুকেটেড মিডল ক্লাসের কথা ভেবে সব পলিসি তৈরি করছি, আর বাকিদের কথা কি আমরা ভুলে যাচ্ছি? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। আরেকটা কথা, এপিডেমিওলজিস্টরা বলেন লকডাউনটা লাস্ট রিসর্ট, ওটা শেষ করতে পারে না কোনো ইনফেকশন, বাট ইট ক্যান ডিলে দ্য ওয়েভ। আমার কয়েকটা প্রশ্ন আছে। ওয়েভটা ডিলে করতে পারে, ইনফ্রাস্ট্রাকচার তৈরির সময় দেয়। তাই যদি হবে তাহলে গতবারের লকডাউনটা ইনফ্রাস্ট্রাকচার করার জন্য 1 বছর আগে হয়েছিল। হোয়াই লকডাউন ইন সেকেন্ড ওয়েভ? এইবার লকডাউন কেন? 1 বছর আমরা কি করছিলাম, সরকার কি করছিল, আমরা কি করছিলাম? দ্বিতীয় কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কেন অক্সিজেনের যে স্কেয়ারসিটিটা দিল্লিতে যেটা হয়েছিল, কেন বলো? অক্সিজেনের অভাবে যে মানুষ মরে যাচ্ছিলেন, সেই অক্সিজেন স্কেয়ারসিটিটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অতটা ছিল না। তাহলে ওয়েস্ট বেঙ্গলে কেন লকডাউন হলো? আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, আমি রিইটারেট করব, বারবার বলবো, আমাদের এটা ভুল ধারণা যে লকডাউনের জন্য হু হু করে ইনফেকশন রেটটা কমে এসছে। ইনফেকশন সারা ভারতেই কম ছিল, ওয়েস্ট বেঙ্গলে একটু দেরিতে পিকটা উঠেছিল। এই সেকেন্ড ওয়েভের কথা বলছি, সেই জন্য একটু দেরিতে প্লেটু ফেস রিচ করেছে এবং তারপর থেকে নামছে, স্টেডিলি নামছে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমাদের লকডাউন বলি বা রেস্ট্রিকশন বলি, তার ফার্স্ট ফেজটা 15 দিন আগে যখন শুরু হয়েছিল, তখন উই হ্যাভ অলরেডি রিচড দ্য প্লেটু। আমরা প্লেটুতে পৌঁছে গেছিলাম। এইবারে গ্রাফটাকে নিজের নিয়মে নামতেই হতো, লকডাউন না করলেও নামতে হতো। এটা হচ্ছে আমার বক্তব্য। আর যদি আরেকটা প্রশ্ন, যদি প্লেটু ফেস করার পরে তো আমরা লকডাউন করলাম, তো যদি সত্যি ওয়েভটাকে ঠেকানোর জন্য লকডাউন করলাম, তাহলে ইলেকশনের আগে করলাম না কেন? ইলেকশন কমিশন কেন সমস্ত রকমের গ্যাদারিং, র্যালিজ, মিটিংস নিষিদ্ধ করলো না যদি লকডাউনে আমাদের হাতে অস্ত্র হয়? কেন কুম্ভ মেলার মতো একটা অত বড় রিলিজিয়াস গ্যাদারিং হলো? এই প্রশ্নগুলোর উত্তরও আমার কাছে একটা আছে। উত্তরটা খুব সিনিক উত্তর, খুব পজিটিভ উত্তর নয়। সেটা হচ্ছে, আমাদের দেশে গোষ্ঠী স্বার্থ শোনার লোক আছে, কিন্তু কমন ম্যান, একা একটা লোক কি করে খাবে, কি করে ডেইলি ওয়েজ আর্ন করবে, সেই কথাটা শোনার কেউ নেই। কেন সেই প্রান্তিক মানুষটার টাকার জন্য কানেকশনস নেই, তাই সে যখন একসাথে সবাই মিলে একটা পলিটিক্যাল র্যালিতে যায় তখন তার কথা শোনার লোক আছে। সে যখন সবাই একসাথে পুজো করতে যায় বা নামাজ পড়তে যায় তখন তার কথা শোনার লোক আছে, কিন্তু সে দৈনন্দিন কাজকর্মটা কি করবে, কি খাবে, সেটা শোনার লোক নেই। আর যেটা ওই জিয়ান রেন্স বলেছিলেন যে এই হেলথ ক্রাইসিসটা, যদিও হেলথ ক্রাইসিসেরও একটা ক্লাস আইডেন্টিটি আছে, পুয়ারকেই সবচেয়ে বেশি এফেক্টেড করে, কিন্তু টু সাম এক্সটেন্ট কোভিড রিলেটিভলি ক্লাস নিউট্রাল। বড় লোকেরও হচ্ছে, গরিবেরও হচ্ছে, কিন্তু ইকোনমিক ক্রাইসিসটা ইজ নট ক্লাস নিউট্রাল। ইকোনমিক ক্রাইসিসটা, এই লকডাউনের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা কিন্তু বেশি হচ্ছে গরিব মানুষ, প্রান্তিক মানুষ। সেই জন্য এটার গুরুত্বটা কম, আর ওয়েভটা স্প্রেড করার গুরুত্বটা বেশি। তাই জন্য পূর্ণদা ডিটেলে বললো সেকেন্ড ওয়েভ নিয়ে, এই সমস্ত স্টাডি কথাবার্তা লকডাউন নিয়ে কিন্তু ফার্স্ট ওয়েভ নিয়ে পাবলিশ হয়ে গেছে অলরেডি এপ্রিলে। সেকেন্ড ওয়েভ নিয়ে কথা কিন্তু একমাত্র শ্রীনাথ রেড্ডি কমিশন বলেছে, বা গ্রুপটা বলেছে, ল্যান্ডসেটের যে কোভিড-19 টাস্ক ফোর্স, তারা কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে বড় করে লকডাউন করো না, ছোট ছোট কন্টেন্ট জোন করতেও পারো। তাই আমি শেষ করবো একটা সাজেশন দিয়ে, এটা তো রেস্ট্রিকশন, লকডাউন নয়, মুখ্যমন্ত্রী অলরেডি বলে দিয়েছে। এবং আমরা শুধু বলবো যে রেস্ট্রিকশনস এর যে পয়েন্ট গুলো, সেগুলো কোথাও একটু গন্ডগোল হচ্ছে, একটু ভুল হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এ। আমাদের বক্তব্য হচ্ছে রেস্ট্রিকশন হোক, সেগুলো সোশ্যাল, রিলিজিয়াস, পলিটিক্যাল, সমস্ত রকম গ্যাদারিং এর রেস্ট্রিকশন হোক। রেস্ট্রিকশন হোক হোয়াইট কলার জব যারা করে, যারা অনলাইন কাজ করতে পারে, অনলাইন মিটিং করতে পারে, ওয়ার্ক ফ্রম হোম করতে পারে, তাদের কাজগুলো ফ্রম হোম হোক।
কোনো বিগ পাবলিক ইভেন্ট যেখানে অনেক লোক জড়ো হবে সেগুলো না হোক, আর কোনগুলোকে ছাড় দেওয়া হোক, যেটা হচ্ছে না, সেটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টকে ছাড় দেওয়া হোক, আনঅর্গানাইজ সেক্টরকে ছাড় দেওয়া হোক, ছোটখাটো দোকান বাজার এবং ডেইলি ওয়েজ লেবারারদের ছাড় দেওয়া হোক। এটা হচ্ছে আমার প্রস্তাব। আর তাহলে আমরা লকডাউন ছাড়া কি করে এই কোভিডটাকে রেস্ট্রিক্ট করাটা অ্যাচিভ করব? 1 নম্বর হচ্ছে এনফোর্সমেন্ট অফ মাস্ক করে আমি মারি, পিটি, ফাইন করি, জেলে আটকে রাখি। আমরা পাবলিক প্লেসে, ক্রাউডেড প্লেসে এবং বদ্ধ জায়গায় মাস্ক পরতে লোককে বাধ্য করব। আমরা তো কোথাও অ্যাক্সিডেন্ট বেশি হলে বা টু হুইলারে অ্যাক্সিডেন্ট বেশি হলে টু হুইলার ব্যান করে দিই না, হেলমেট না পরে অ্যাক্সিডেন্ট হলে তো বাড়িতে আটকে রাখি না, হেলমেটটা পরতে বাধ্য করি। যখন সমস্ত স্টাডিজ বলছে দুটো লোক যদি দুজনেই মাস্ক পরে থাকে এবং 6 ফিট দূরত্ব রেখে কথা বলে তাহলে অলমোস্ট জিরো ট্রান্সমিশন। আমরা সেটা না করে সেই দুটো লোককে বাড়িতে সমস্ত কাজকর্ম বন্ধ করে আটকে রাখছি কেন? আর এমনকি যেখানে 6 ফিট ডিস্টেন্স মেনটেন করা তো সম্ভব হচ্ছে না ট্রেনে বাসে, সেখানেও তো দুটো লোক প্রপারলি নাক মুখ ঢেকে মাস্ক পরে থাকলে 1.5% রিস্ক অফ ট্রান্সমিশন। তাহলে আমরা সেটা করছি না কেন? আর কেন আমরা মাস ভ্যাকসিনেশনের দিকে দ্রুত যাচ্ছি না? ফ্রি মাস ভ্যাকসিনেশন টু অল। তার সাথে আমি বলবো পেডটাও থাকুক, হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা পেলে অনেক মানুষ চান পয়সা দিয়ে প্রাইভেটে চিকিৎসা করাবো, তারা যদি চান তারা প্রাইভেটে কিনুন, ওষুধের দোকান থেকে কিনুন, কোনো ডাক্তারের তত্ত্বাবধানে দিন, এবং অল অ্যাভেলেবেল ভ্যারাইটি অফ ভ্যাকসিন একসাথে আমরা অ্যাভেলেবেল করে দিই। এবং এত বড় ম্যান্ডেট নিয়ে একটা রাজ্য সরকার যখন জিতে এসছে, তারা করাপশন ফ্রি প্রায়োরিটি পপুলেশনকে ঠিকঠাক টার্গেট করুক। এমন নয় যে ক্যাব ড্রাইভার বলে একজন গৃহবধূ বা অন্য বাড়িতে থাকেন এমন মানুষ এসে ভ্যাকসিন নিয়ে চলে গেলেন, তা কেন হবে? তাই এই মেজারগুলো হোক। আর আমি শেষ করব একটাই কথা বলে, স্কুল ওপেন করার কথাও কিন্তু অথরিটিকে একদিন না একদিন ভাবতেই হবে। অন্তত গ্রামে গঞ্জে যেখানে অনলাইন ফেসিলিটি নেই, উল্টো দিকে যেখানে খোলা বা আকাশের নিচে বা ওপেন স্পেসে দূরে দূরে মাস্ক পরিয়ে রেখেও বাচ্চাদের পড়ানোর ব্যবস্থা আছে, সেখানে কিন্তু স্কুল খুলতে হবে। কেননা এইভাবে একটা জেনারেশনকে আমরা বছরের পর বছর ধরে লেখাপড়া না শিখিয়ে শেষ করে দিতে পারি না। এটুকুই বলবো। ধন্যবাদ সকলকে। পূর্ণদা। ধন্যবাদ। সুকান্ত খুব ভালোভাবে আমাদের বক্তব্যগুলো বললো, মানে প্রায় সমস্ত প্রশ্নেরই বোধহয় উত্তর দিয়ে দিয়েছে। আসলে জয়েন্ট প্ল্যাটফর্ম থেকে যে মেমোরেন্ডামটা দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে, সেটা লেখার দায়িত্বটাও সুকান্তর উপর আছে। আমি এর পরে মানস গুমটাকে ডেকে নিচ্ছি। ডক্টর মানস গুমটা অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস এর সাধারণ সম্পাদক। অ্যাসোসিয়েশন ফর হেলথ সার্ভিস ডক্টরস হচ্ছে পশ্চিমবঙ্গে যে সরকারি ডাক্তার আছেন তাদের মধ্যে সর্ববৃহৎ সংগঠনটি। মানসকে আমি প্রশ্ন করার জন্য অশিস বাবুকে অনুরোধ করছি। মানস গুমটা। ডক্টর গুমটা, আমার প্রশ্নটা এবারে হয়তো একটু বড় এবং একটু মানে শুধুই চিকিৎসা সংক্রান্ত নয়, একটু ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে। মানে আমি একটা অভিজ্ঞতা বলি, শান্তিপুর জন উদ্যোগের পক্ষ থেকে ধীমান বসাক কয়েকদিন আগে লিখেছিলেন, বেশিরভাগ ক্ষেত্রে করোনা আক্রান্ত পরিবারকে কোনো একটা সাপোর্ট প্রোভাইড করতে গিয়ে তাদেরকে হাই প্রোটিন ডায়েট সম্পর্কে বলাটা অশ্লীল শোনাচ্ছে। দীর্ঘদিন রোজগার না থাকায় দুবেলার খোরাকি জোগাড় করাটাই যেখানে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, সেখানে অ্যানিমাল প্রোটিন এবং জায়গা বিশেষে ডাল নিয়ে কথা বলাটাও বাতুলতা। ঠিক এই কথাটাই এর আগের দিন একটা আলোচনায় ডক্টর সিদ্ধার্থ গুপ্ত আমাদের বলেছিলেন, সংক্রমণ মোকাবিলায় যেখানে প্রোটিন অত্যন্ত জরুরি, সেখানে নামে বা বেনামে লকডাউন করে যে অচলাবস্থা তৈরি হচ্ছে, তাতে ন্যূনতম খাদ্যের জোগাড় করাটাই অসম্ভব হয়ে উঠছে, প্রোটিন তো অনেক দূরের কথা। এর আগের বক্তারাও মোটামুটি এই কথাটাকে করবোরেট করেছেন। এবার যেটা বক্তব্য সেটা হচ্ছে, এই আগের দিন আমরা যে আলোচনাটা প্রফেসর জয় ভট্টাচার্যকে নিয়ে করেছিলাম, ওটাই উনি খুব পরিষ্কারভাবে 3টে জিনিস বলেছেন। এক, লকডাউন হচ্ছে সংক্রমণ মোকাবিলায় রাষ্ট্রের ব্যর্থতা। লকডাউন হচ্ছে 'ধনীর প্রোটেকশন অ্যাট দ্য কস্ট অফ পুয়ার'।
এবার আমাদের এখানেও এই অভিজ্ঞতাগুলো যেটা দেখাচ্ছে, লকডাউন ঘিরে সামাজিক বৈষম্য আরো বাড়ছে। লকডাউনকে যারা প্রয়োজনীয় মনে করছেন এবং লকডাউনকে অ্যাফোর্ড করতে পারছেন, আর লকডাউনের কস্ট যারা পে করছেন, এই দুই সামাজিক অর্থনৈতিক অংশের মধ্যে বৈষম্য বাড়ছে বলেই মনে হচ্ছে। ঠিক যেমন আমরা মনে করি জনস্বাস্থ্য বিষয়ে জনগণও একটা উপাদান, তাদের মতামত গুরুত্বপূর্ণ, তেমনি স্বাস্থ্যের কারণ দেখিয়ে এই যে সামাজিক বৈষম্যের সমস্যা, এটা নিয়েও চিকিৎসক সমাজের মতামতটা আমাদের কাছে জরুরি মনে হয়। এই আশঙ্কা এবং এর কি সমাধান হতে পারে, এই বিষয়টায় আপনি যদি একটু আপনার মতামত বলেন। আপনার আপনার আনমিউট করতে হবে। হ্যাঁ, আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আমি প্রথমেই একটু সবার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। তার একটাই কারণ, আমি পূর্ণদাকেও বলেছিলাম যে আমি একটু ট্রেনে ট্রাভেল করব, তবে সম্ভবত আমি যে সময় আমাদের এই আলোচনাটা শুরু হবে আমি তখন ফিরে আসতে পারবো। বাট মানে আনফর্চুনেটলি যেটা হয় সেটা হচ্ছে ট্রেনটা লেট করে, লোকাল ট্রেন লেট করে। এবং মানে রাইট নাও আমি দাঁড়িয়ে একদম শিয়ালদা স্টেশনের থেকে আমি জাস্ট বেরিয়ে এলাম। আমি যেহেতু চলতে চলতে কথা মানে বলতে পারবো না, তা আমি সেই জন্য এক জায়গায় দাঁড়িয়েছি। শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে? পরিষ্কার পরিষ্কার শোনা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটা জায়গায় দাঁড়িয়েছি এবং দাঁড়িয়েই এটা আমি বলবার চেষ্টা করব। তবে প্রশ্নটা এতটাই বড়, তার উত্তরটাও বড় হওয়া উচিত। অনেকগুলো বিষয় আপনি জানতে চেয়েছেন, আমি একটু একটু করে টাচ করে যাব, কারণ নাহলে আলোচনাটা অত্যন্ত দীর্ঘায়িত হয়ে যাবে। তার মধ্যে মানে দুটো জিনিস আমি একটু হাইলাইট করতে চাই। যে যখন আমাদের প্রথম ফেজে লকডাউনটা হয়, তখন একজন সাংবাদিক, এটা অনেক মিডিয়াতেও লিখেছিল, একজন সাংবাদিক একটা ছোট মেয়ে তার বাবা তার কাঁধে তুলে নিয়ে ফিরছে, মানে ওই লং মার্চ আর কি, তাদেরই মধ্যে একজন। তখন যাকে যখন প্রশ্ন করা হয় লকডাউনের মানে কি, তার সিম্পল উত্তর ছিল লকডাউনের মানে হচ্ছে খিদে। আবার আপনি যদি দেখবেন যে আজকের খবরের কাগজেই আছে যে এই লকডাউনের মধ্যেও গত 1 বছর ধরে অনেকটা পিরিয়ড আমরা লকডাউন, কোভিড সিচুয়েশন, মানুষের হাতে অর্থ নেই, মানুষের মৃত্যু, দুঃসহ মৃত্যু দেখছি। তার মধ্যেও মানে একটা খবর আপনি জানি না নজর এড়িয়ে গেছে কিনা, যে আমাদের যে মৎস্য ডিপার্টমেন্ট আছে, তারা একটা অন্যান্য বছরের থেকে একটা হিউজ লাভ এবারে করতে পেরেছে। এবং তারা বলছে যে আমাদের প্রচুর পরিমাণ মাছ এবারে আমরা বিক্রি করতে পেরেছি এবং এবারে আমরা অন্যান্য বছরের থেকে লাভ করেছি। তাহলে এই মাছগুলো কিনলো কারা? এবং সেখানে বলতে গিয়ে এটাই বলেছি, যারা লকডাউনে আছে ঘরে বসে, যাদের স্বাচ্ছন্দ্য আছে, যাদের মাইনেটা কাটা যায়নি বা যাদের কাজটা হারাতে হয়নি, তারা এই লকডাউনে বসে মানে তারা যদি বলেন যে এনজয় করেছে, ভালো করে খাওয়া দাওয়া, গল্প গুজব, টিভি দেখা, সিনেমা দেখা ইত্যাদি। তো দুটো বিষয় আমি এর থেকে, আপনার যে প্রশ্নের উত্তর ছিল যে মানুষ এই যে প্রোটিন, তাকে প্রোটিন বেশি দাও, তাকে অপমান করা হচ্ছে, আবার একটা মানুষ বেশি প্রোটিন খেয়ে ফেলছে, এটাই তো আমাদের সমাজের সবচেয়ে বড় পাপ। যে একদল মানুষ না চাইতেও, না দরকার হতেও বেশি প্রোটিন খেয়ে ফেলছে, আরেকদল মানুষকে প্রোটিন দেওয়ার জন্য বলতে হচ্ছে। আরেকজন বাচ্চা মেয়ে এসে লকডাউনের মানে তার কাছে হচ্ছে খিদে। তো দুটো জিনিস আমি বলতে চাই, যে লকডাউনটা তো একটা মানে এটা একটা পথ, এবং এটা বিভিন্ন দেশেই এই লকডাউনের পথে হেঁটেছে। এর কিছু ভালো দিক আছে, এর কিছু খারাপ দিকও আছে। ভালো দিক যেটা, সেটা হচ্ছে যে ওই যেগুলো আলোচনার মধ্যে এসে গেছে, আমি আর বলতে চাই না যে ব্রেক দ্য চেইন। আমার যে আনপ্রিপেয়ার্ডনেস আছে সেটাকে আমি দ্রুত তৈরি করে ফেলি, কারণ এরকম একটা অতিমারি রুখতে গেলে আমার প্রস্তুতির দরকার, এবং আমার যা ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদির যা গাফিলতি আছে, সেই গাফিলতি বা যা ঘাটতি আছে সেটাকে আমি তৈরি করে ফেলি। সবচেয়ে আশ্চর্য, যখন আমরা প্রথম লকডাউন করলাম, তখন আমার দেশে পার ডে কেস ছিল 647, ওই 25শে মার্চ 4 ঘন্টার নোটিশে। তারপরের দৃশ্যগুলো আমরা জানি, যে সেই কোটি কোটি মানুষের লং মার্চ, রেল লাইনে ছড়ানো রুটি, দলানো মানে দলা পাকানো মাংসপিণ্ড, এবং হচ্ছে যেটাকে আমরা বলি আর কি, যে কোটি কোটি মানুষের জীবন জীবিকা চলে যাওয়া।
তাদের কাছে পেটের আগুন নেবানোটা, যে তাদের কাছে দুটো আতঙ্ক তৈরি হয়ে গেল, এক হচ্ছে করোনার আতঙ্ক, আরেকটা হচ্ছে ওই পেটের আগুনের আতঙ্ক। তারা গুরুত্ব দিতে শুরু করলো যে করোনাতে যা হবে হবে, পেটের আগুনটাকে আমাদের বাঁচাতে হবে। যদি স্মরণে থাকে আপনাদের সবার, যে আপনারা দেখবেন যে কিছুদিন বাদে প্রথম লকডাউনটা যখন শেষের দিকে, তখন মানুষ যেভাবে ফিরে এসেছিল লং মার্চ করে, তারা আবার ফিরতে শুরু করলো এই করোনার আতঙ্কটাকে ভুলে গিয়ে। ফলে লকডাউনটা কিন্তু আমাদের ইতিহাসেও আছে। যখন আলেকজান্ডার এখান থেকে ফিরে যায়, তার সম্ভবত ম্যালেরিয়া হয়েছিল, তো তখন তাকে বাড়িতে রেখে, মানে ওই মাইক্রো কন্টেনমেন্ট অর্জুন যেটা বলছিল, তাকে বাড়িতে রেখে দীর্ঘদিন চিকিৎসা করতে হয়েছিল। যখন শেক্সপিয়ারের জন্ম হয়, তখনও সেটা লকডাউনের মধ্যে, মাইক্রো লকডাউন, তার বাড়িটাকে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আমাদের দেশেও যদি অরুণাচলে, আমি গ্রামটার নাম ভুলে গেছি এক্ষুনি, যখন টিউবারকুলোসিস দেখা দিল, তখন একটা গ্রামে দীর্ঘ 6 মাস সেই গ্রামের মানুষ বাইরেও বেরোয়নি, আবার বাইরে থেকেও কোনো ভেতরের মানুষ ঢোকেনি। কিন্তু তারা এইটুকু নিশ্চিন্ত ছিল যে আমরা বাইরে বেরোতে না পারলেও আমাদের পেটের খিদের জন্য আমাকে কারো কাছে হাত পাততে হবে না। মুশকিল হচ্ছে যে আমাদের দেশের রাজনৈতিক যারা মানে মানে যারা চালান আমার দেশ বা আমার রাজ্য, তারা লকডাউনটাকে একটা খেলার মতো ভাবেন, এবং এটা ভাবেন যে তার যত দুষ্কর্ম আছে বা যার দায় আছে, সেই দায়টাকে ঝেড়ে ফেলার সবচেয়ে সহজ উপায় যদি কিছু থাকে, সেটা হচ্ছে লকডাউন। সেই লকডাউনের জন্য মানুষকে তৈরি করা, তার লকডাউনের যে খারাপ দিকগুলো আছে, যে কোনো চিকিৎসা ব্যবস্থায় একটাই জিনিস আমরা মেজার করি, আমি নিজে সার্জেন, আমি সেটা তো মেজার করি যে আমি অপারেশনটা করলে রুগীটার ভালো হবে না রুগীটা আরো খারাপ হয়ে যেতে পারে। যদি খারাপ হয়, আমি নিশ্চয়ই সেখানে অপারেশনটা করব না। সেই জন্যই আমাদের সার্জেনরা, সিনিয়ররা বলে গেছেন যে কখন আমি অপারেট করব, অপারেশন কখন, মানে অপারেশন করা এই সিদ্ধান্ত আর অপারেশন না করা এই সিদ্ধান্তের মধ্যে অপারেশন কখন করবো না এই সিদ্ধান্তটা বেশি কঠিন। সেই সিদ্ধান্তটা আমাদের করতে হলে আরো আমাকে অনেক বেশি আমার ট্রেনিং, প্র্যাকটিক্যাল, ক্লিনিক্যাল ইত্যাদি গুলো হচ্ছে লাগে। তো এটাই হচ্ছে যে লকডাউনটাকে আমি কিভাবে কাজে লাগাবো, এটা আমাদের যে পরিচালনা করে রাষ্ট্র, তারা একদম নির্ধারণ করে ফেলেছেন যে যখন তিনি বিপদে পড়বেন তখন লকডাউনটাকে চাপিয়ে দিতে হবে। তাতে কারা বিপদে পড়লো, কাদের চাকরি গেল, কাদের পেটের ভাত গেল, তাতে আমার এই রোগের প্রকোপ কমলো কি কমলো না, এসবের কোনো ব্যাপারই নেই। এবং সেটাই হয়েছে, আমার ভারতবর্ষের ক্ষেত্রেও হয়েছে, অন্যান্য রাজ্যগুলোর ক্ষেত্রেও হয়েছে। আমার রাজ্যেও কিন্তু সেরকমই পরিস্থিতি, যেটা আমি সুকান্তর সঙ্গে এক হব, যে অনেকগুলো প্রজেকশন আমাদের সামনে আসছিল। সেই প্রজেকশনে বলেছে যে যেভাবে আমাদের কেস বাড়ছে, তাতে অ্যাট দ্য এন্ড অফ মে বা তার একটু আগে আমরা কিন্তু পিকে পৌঁছে গেছি। এখন ন্যাচারাল কোর্সেই এটা কিন্তু আস্তে আস্তে নেমে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হবে এটাই যে আমাদের যারা পরিচালনা করেন রাজ্য, তারা বলবেন এই লকডাউনটাই আমি করেছিলাম, সেই জন্যই আমরা হচ্ছে এই জায়গাটাতে পৌঁছলাম। তারা যে একটা বিজ্ঞান বা একটা অতিমারি, তার একটা ন্যাচারাল কোর্স আছে, সেইটাকে তারা বলবেন না। এবং দুর্ভাগ্য এটাই যে লকডাউন তো কোনো আমলাদের সিদ্ধান্ত নয়, সেখানে এরকমও আছেন কিছু জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নিঃসন্দেহে কারো সঙ্গে আলোচনা না করে রাষ্ট্র বা রাজ্য পরিচালকরা তারা এই সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন, এরকমটাও তো নয়। তারাও নিশ্চয়ই আলোচনা করেছেন। তারা যে কি মতামত দিচ্ছেন সেটা আমরা কোনোদিন জানতে পারছি না। আমরা শুধু জানতে পারছি যে রাষ্ট্র এবং রাজ্যের হচ্ছে সিদ্ধান্ত। এবং এটা ঠিক, যখন কমিউনিটির মধ্যে ডিজিজ হয়ে গেছে, যখন আমার পজিটিভিটি রেট 30%, যেখানে আমার প্রতি ঘরে ঘরে হচ্ছে আমার ডিজিজ, মানে খুঁজলেই ডিজিজ পাওয়া যাবে, যখন আমার নিউ ইয়র্ক টাইমস তাদের স্টাডি রিপোর্টে তারা বলছে যে আমরা যা দেখছি তার মানে আমাদের ভারতবর্ষে 50% মানুষ ইনফেক্টেড হয়ে গেছে, তাদের রিপোর্ট, তারা বলছে আমার ভারতবর্ষে যা আমার ডেথ টোল আসছে, সেই ডেথ টোলটা হচ্ছে ওই মানে অন্তত 5 গুণ। এবং সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমার জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যারা রাষ্ট্র বা রাজ্যকে মতামত দিচ্ছেন যে আপনি লকডাউনটা করুন, তাতে আমরা বলতে বাধ্য হই যে এটা একদমই ভুল সিদ্ধান্ত। যখন ডিজিজ এরকম হয়ে গেছে, এইভাবে এই লকডাউন করে মানুষের পেটে লাথি মারা ছাড়া, মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়া ছাড়া, তার চাকরিটা খোয়ানো ছাড়া অন্য কোনো বেনিফিট নেই। এই লকডাউন করে মানুষের কোনো মানে এই রোগ সংক্রমণ প্রতিরোধ করবার কোনো জায়গায় আমরা পৌঁছতে পারবো বলে আমাদের মনে হয়।
এবং যদি করতেই হয়, যে ডিমান্ডটা আমরা আমাদের সংগঠন থেকে এর আগেও করে এসেছি, যে আপনি লকডাউনটা করবার আগে এই যে আপনার মেহনতি বিশ্বকর্মা আপনি যাদেরকে বলছেন, সেই বিশ্বকর্মাদের পেটের ভাতটা আপনি নিশ্চিত করলেন না কেন? তাদেরকে বললেন না কেন যে আপনারা যেখানে আছেন সেখানেই থাকুন, সেখানেই আপনার টাকা পৌঁছবে, সেখানেই আপনার পেটের ভাত পৌঁছবে? কেন তাদেরকে মাইলের পর মাইল এরকম লং মার্চে সামিল হতে হলো, যাদেরকে আপনি বিশ্বকর্মা বলেছিলেন? আপনি কেন যে সময়টুকু পেলেন সেই সময়টুকুর মধ্যে যে কারণে লকডাউন করা, সেই কারণটা মানে প্রস্তুতির খামতিগুলো, ঘাটতিগুলোকে মিটিয়ে নেওয়া, সেটা আপনি করলেন না কেন? তাহলে কি আমাদের দেখতে হতো পবিত্র গঙ্গা দিয়ে এই শত শত লাশ? তাহলে যে কাজগুলো তাদের করার কথা ছিল সেই কাজগুলো তারা করলেন না, না করে আপনি মানুষের ঘাড়ে, মানে আমাদের মতো তৃতীয় বিশ্বের মানুষ, তাদের ঘাড়ের উপর চাপিয়ে দিচ্ছেন লকডাউনের মতো কঠোরতম সিদ্ধান্ত এই রোগকে নিয়ন্ত্রণের জন্য, যেটার এই মুহূর্তে প্রয়োজনীয়তা নিয়ে বিশ্বের বেশিরভাগ জনস্বাস্থ্য বিজ্ঞানীদের মধ্যে হচ্ছে প্রশ্ন আছে, এবং সেটাকে এক্সটেন্ডও করার দিকে আপনারা হচ্ছে এগোচ্ছেন। আমরা একটাই কথা বলতে চাই, যে সংগঠন থেকে একাধিকবার বলেছি যে টিকা নিয়ে অনেক অনেক আপনারা রাজনীতি করলেন। আমার ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ ছিল যে টিকা উৎপাদনকারী দেশ। এখনো 5টা 6টা পাবলিক সেক্টর ইউনিট যারা টিকা উৎপাদন করে তারা বসে আছে। আপনি তাদের হাতে কিন্তু দায়িত্ব দিলেন না। যখন পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেছিল সাল্ক, তখন তাকে জিজ্ঞেস করেছিলেন যে এটার কি আপনার পেটেন্ট নেবেন? সাল্ক বলেছিলেন যে অত বছরের গবেষণার পরে যখন সেই ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন, যে সাল্ক বলেছিলেন যে সূর্যের আলোর কোনো পেটেন্ট হয় না। আপনি দেখুন এখন যে প্রথম মনে হয়েছিল দুটো কোম্পানি, আমার 5টা 7টা পাবলিক সেক্টর ইউনিট যারা সারা টিকা তৈরি করে এবং তার উচ্চ মানের জন্য ভারতবর্ষের সেই সুনাম তারা তৈরি করেছে, কই তাদের হাতে তো দেয়া হলো না টিকাটা। সেই দুটো কোম্পানি তাকে ব্যবসা করবার জন্য রাস্তাটা খুলে দেয়া হলো এবং তাদেরকে অধিকার দিয়ে দেয়া হলো যে তারা কোথায় বিক্রি করবে তার দায়িত্ব, যে ভাগ করে, যে আপনি রাজ্যকে দেবেন 25, ওকে দেবেন 25, আমাকে দেবেন 50। এক রেটে কিনবে সরকার, এক রেটে কিনবে রাজ্য, এক রেটে কিনবে প্রাইভেট সেক্টর, পুরোটাই বাজারের হাতে। তাহলে আমার অতীত অভিজ্ঞতা থেকে বলতে হয় যে এই যে চূড়ান্ত ব্যবসা চলছে, মানে একদিকে মানুষের এই দিশেহারা হাহাকার, আর তার দিকে রাষ্ট্র এবং তারা ওই মানে ওই স্বাস্থ্য ব্যবসায়ীদের হাতে আরো কত মুনাফা করা যায় তার প্রচেষ্টা করে দিচ্ছে। তারা কি গরিব মানুষের কথা ভাবছে? যদি ভেবেই থাকে তাহলে কেন গণটিকাকরণের উদ্যোগ এখনো পর্যন্ত নেই? ফলে আমরা এটাই বলতে চাই যে এই মুহূর্তে যে পরিস্থিতি আছে, লকডাউন যদি বিভিন্ন পৃথিবীর দেশে, মানে দেশে দেশে যখন আমাদের অভিজ্ঞতাগুলো আছে, যে লকডাউন একসঙ্গে 138 কোটি লোককে তালাবন্ধ করে দেয়া কোনোদিন কোনো একটা পদ্ধতি হতে পারে না, কিছুতেই হতে পারে না। কারণ আমাদের অভিজ্ঞতাই বলছে যখন ওই কেস ছিল 647, তখন আপনি গোটা দেশকে তালাবন্ধ করে আপনি কি বেনিফিট পেয়েছিলেন তার শ্বেতপত্র কিন্তু আপনাকে প্রকাশ করা দরকার ছিল, তবে আপনি পরের লকডাউনে আপনি যেতে পারছেন। সেসব তো করা হয়নি। ফলে যদি করতেনই তাহলে প্রতিটি মানুষের শুধু খিদে মেটানো নয়, তার জীবন ধারণের জন্য তার হাতে সরাসরি টাকা পয়সা পৌঁছানোর দরকার ছিল। আমরা তাই সংগঠন থেকে প্রথম ফেজের সময় আমরা ডিমান্ড করেছিলাম ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, যে সরাসরি হস্তান্তর আপনি করুন টাকা পয়সা, যে মানুষগুলো যাতে জীবন ধারণ করতে পারে। আর তার সঙ্গে এবারের লকডাউনে আমাদের ডিমান্ড আমরা অ্যাড করেছি যে ইনফ্রাস্ট্রাকচার আপনি আর তৈরি করবার সময় নেই, ইট ইজ অলরেডি ডিলেড, অনেকটা সময় আপনারা বের করে দিয়েছেন। ফলে এখন আপনি যদি বলেন অক্সিজেন মজুত করব তার জন্য আমার লকডাউন করার দরকার, আমি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট করব তার জন্য আমার লকডাউন করার দরকার আমার প্রস্তুতির জন্য, তাহলে আপনি ভুল বলছেন, অন্যায় করেছেন এই গত যে সময়টা আপনারা পেয়েছিলেন সেটার জন্য। বরঞ্চ ন্যাচারাল কোর্সটাকে জেনে নিয়ে সেটাকে নিজের জয় বলে জাহির করবার জন্য আপনি গরিব মানুষের ঘাড়ে একটা লকডাউনকে চাপিয়ে দিচ্ছেন। ফলে যদি চাপাতেই হয় তাহলে আপনার এই মানুষগুলোকে বাঁচানোর জন্য ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার আপনার হাতে প্রতিটি পরিবারকে প্রতিটি মাসে 7,500 করে টাকা আপনাকে দিতে হবে, আপনাকে গণ টিকাকরণের উদ্যোগ নিতে হবে। কোনো রকম কোনো কিছু আমরা শুনবো না। এবং মানুষের এই যে জমায়েত, আপনি যে পদ্ধতিতে লকডাউন করছেন, কেউ যদি বাজারে আসে
আপনি যদি শিয়ালদা মার্কেটে আসেন, আপনি যে কোনো বাজারে আসেন, যেভাবে মানুষ সেখানে বেরিয়ে পড়ছে, এর থেকে আনসাইন্টিফিক লকডাউন আমরা অন্তত কোথাও, মানে আমার অন্তত জানা নেই যে এরকম ভাবে হতে পারে বলে। ফলে শেষ করছি আমি এটাই, যে এটাতে গরিব মানুষের পেটে ভাত মারা, রোগ নিয়ন্ত্রণের থেকে। এটা বড় লোকদের একটা বিলাসিতা হতে পারে, গরিব মানুষের বিলাসিতা নয়। তাদেরকে আমি প্রোটিন খাও বলে অপমান করছি, প্রোটিনটাকে পৌঁছানোর দায়িত্ব আমি নিচ্ছি না। এটা রাজ্য এবং রাষ্ট্রকে তার জবাবদিহি করতে হবে। যদি আমাকে রোগ সংক্রমণ যে পর্যায়ে আছে সেখানে যদি আমাকে সংক্রমণ আটকাতে হয়, তাহলে ওই মাইক্রো কন্টেনমেন্ট তারই করতে হবে ব্যবস্থা। আরো পরীক্ষা, কন্টাক্ট ট্রেসিং থেকে শুরু করে এই পুরো বিষয়টা আমাকে দেখতে হবে। এবং সত্যি কথা বলতে যে এখনো আমাদের আতঙ্ক আছে থার্ড ওয়েভের, ফলে তার যে প্রস্তুতি আছে। দ্বিতীয় ওয়েভের সময় আপনারা চিকিৎসকদের কোনো মতামতই প্র্যাকটিক্যালি শোনেননি। অনেক দিন থেকে আমরা বলছিলাম বন্ধ করুন এইসব ধর্মীয় জমায়েত, রাজনৈতিক জমায়েত, মেলা খেলা ইত্যাদি, কেউ শোনেননি। এই জন্য এতগুলো আমাদের স্বজনকে আমাদের হারাতে হয়েছে, বন্ধুকে হারাতে হয়েছে, পরিবার পরিজনকে হারাতে হয়েছে, বহু বিশিষ্ট বিদগ্ধ মানুষকে হারাতে হয়েছে। আর আমরা হারাতে চাই না। আপনি লকডাউন করে চুপ করে বসে থাকবেন, এটা আর চলতে পারে না। আপনি লকডাউন করলে আপনাকে শ্বেতপত্র প্রকাশ করে আপনাকে বোঝাতে হবে মানুষকে যে আপনি কেন করলেন। এবং যদি করতেই হয়, তাহলে আপনাকে এই মানুষগুলোকে বাঁচানোর জন্য যা যা পন্থা আপনাকে নেওয়ার দরকার ছিল আপনি সেটা নেবেন, তারপর করুন। এটা আমাদের, যদি বলেন যে এটাই এই মুহূর্তে আমাদের বক্তব্য। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর গুমটা। আমরা কি প্রশ্নগুলো নেব? আপনি যেভাবে বলবেন, মানে আমি একবার ডক্টর গুমটাকে ধন্যবাদ দিয়ে নিতে চাই, কারণ উনি, আমরা যতটা আলোচনা ভেবেছিলাম, আপনারা পাঁচজন যে বক্তব্য রাখলেন তাতে বেশ কিছু দাবিও উঠে এলো, যেটা প্রশাসনের কাছে, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করার মতো। যেরকম এই ভাতার দাবি, ডিরেক্ট বেনিফিটের দাবি, এইগুলো সম্ভবত আমাদের ইনক্লুড করা উচিত বলে মনে হয় আমার। জাস্ট এইটা অ্যাড করা। আমি কি প্রশ্নগুলো পড়ে দেবো? দেখতে পাচ্ছি আমি। ও, লকডাউন কার্যকারী কি কার্যকারী নয়, তার থেকেও বড় প্রশ্ন প্রথমটা দেখতে পাচ্ছি না। প্রথমটা হচ্ছে লকডাউন কি সংক্রমণের চেন ভাঙে? ঘরেই সংক্রমণ ছড়ায় বেশি? ডাক্তারবাবুরা যদি সরাসরি উত্তর দেন। অর্জুনকে এটার উত্তর দেবে? অর্জুন, লকডাউন কি সংক্রমণের চেন ভাঙে, ঘরেই সংক্রমণ ছড়ায় বেশি? ডাক্তারবাবুরা সরাসরি উত্তর দিন। ডাক্তারির তরফ থেকে যদি বলা হয় তাহলে আরএক্স, হ্যাঁ, সংক্রমণ কমাতে সাহায্য করে, আরএক্স কমায় লকডাউন। কিন্তু তার সাথে আরো অনেকগুলো যে বিষয়গুলো আমরা উঠে এসছে আর কি, সেইগুলো নিয়ে আমাদের সার্বিকভাবে দেখতে হবে। কারণ আমরা একটা যখন রোগের পিকে পৌঁছে গেছি, কারণ আমরা আগের বছর দেখেছিলাম লকডাউনের মধ্যে কিন্তু কেস হু করে বাড়ছিল। আবার এখানে যখন আমাদের লকডাউন হলো, যেটা কিনা সুকান্ত অলরেডি বলেছে আর কি, যে ভারতবর্ষের কেস যখন পড়ছে এবং আমরা যখন প্ল্যাটু করছি, তখনই আমাদের এখানে আবার নতুন করে বিধিনিষেধ আরোপ করা হলো, যেখানে আমরা এপিডেমিওলজিক্যালি জানি যে আমাদের কেস কিন্তু এরপর থেকে পড়বে। এবং সেইখান থেকে যে আমাদের যে বক্তব্যগুলো বলার, সেগুলো হচ্ছে যে রেস্ট্রিকশন গুলো আনার, মাইক্রো কন্টেনমেন্ট জোন, লোকের মধ্যে ডিস্টেন্স বাড়ানো, মাস্ক ইনফোর্স করা, সেগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল। এখন প্রবলেম হচ্ছে সেইগুলো না অনেক ব্যাক নিয়ে নেয়, মানে সেইগুলো আর শুনতে পারা যায় না। মানে এখন আর মাস্কের সম্বন্ধে খুব একটা আপনি দেখতে পাবেন না আর কি। এবং কয়েক মাসের মধ্যে দেখবেন মাস্কের কোনো কথাই উঠবে না আর কিছুদিনের মধ্যে। এই কনস্ট্যান্ট যে মাস্ক সম্বন্ধে হ্যামারিং, ইভেন উইথ ভ্যাকসিন আর কি, আপাতত করা, এগুলো খুব দরকার ছিল আর কি। তো এক কথায় বললে হ্যাঁ, কিছু কিছু স্টাডিতে দেখা গেছে করে, কিন্তু আবার যেটা বললাম, আমাদের যে ইন্ডিয়ান টাস্ক ফোর্স সিরাত রেড্ডি কমিশন, তাদের রেকমেন্ডেশনটা বললাম আমরা, যে লাভের থেকে ক্ষতিটাও বেশি করে। যে আমাদের জীবন কিন্তু শুধু কোভিড নয়, আমাদের অনেক কিছু আছে, আমাদের ডায়াবেটিস, ক্যান্সার, কিডনি, সবকিছু নিয়েই কিন্তু একটা মানুষ, তাদের রোজগার নিয়ে মানুষ, তাদের
সাইকোলজিক্যাল ওয়েলবিং, বাচ্চাদের তার উপর তাদের সাইকোলজিক্যাল এফেক্ট, সেই সব নিয়েই কিন্তু একটা সমাজ, একটা মানুষ। সেখানে শুধু করোনার আরএক্স কমানোটা একমাত্র এর জন্য এতগুলো রিস্ক কিন্তু নেওয়াটা পরিষ্কারভাবে বলা হয়েছে আর কি, যে এবং আমাদের কাছে যেটা মানুষ গুমটা বললেন আর কি, যে আমাদের সত্যি কথা বলতে কি, যে ডাটাটা, যে শ্বেতপত্র, যে প্রথম লকডাউনে আমাদের ওপর এফেক্টটা কি পড়েছিল, এই ডাটাটা কিন্তু আমরা পাচ্ছি না। তো ডাটাটা যাদের হাতে ছিল, যারা এটাকে অ্যানালাইজ করেছে, যেমন ইন্ডিয়ান টাস্ক ফোর্স, তারা যদি যে রেকমেন্ডেশনটা বলেছে, একটা ডাক্তার সংগঠন হিসেবে আমরা সেইটাই ফলো করতে চাইবো, এবং সেটাই আমরা বাকিদের বলবো, যে ভারতবর্ষে সার্বিক লকডাউন, রাজ্য এবং কেন্দ্রের কোনো ভূমিকা নেই। কতটা অনাক্রমতা তৈরি হয়েছে সেটা জানার জন্য অ্যান্টিবডি টেস্ট করার কি এই মুহূর্তে জরুরি নয়? সুকান্ত বলবে। সুকান্ত, হ্যাঁ, কতটা অনাক্রমতা তৈরি হয়েছে সেটা জানার জন্য অ্যান্টিবডি টেস্ট করা কি এই মুহূর্তে জরুরি নয়? হ্যাঁ, এবার অ্যান্টিবডি টেস্ট করে, মানে প্রশ্নটা যদি এরকম হয় যে অ্যান্টিবডি টেস্ট করে ভ্যাকসিন দেওয়া উচিত কিনা, সেটা তো কোনো পাবলিক ভ্যাকসিনেশনে বা মাস ভ্যাকসিনেশনে এই জিনিসটা ফিজিবল নয় ফর মানে গভর্নমেন্ট মাস ভ্যাকসিনেশন পলিসি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যান্টিবডি টেস্টের আবার অনেক রকম ফের আছে। হ্যাঁ, এটা আমার কিছুটা স্পেশালিস্ট প্র্যাকটিসের মধ্যে পড়ে। অ্যান্টিবডি টেস্টে একটা কিছু হাই একটা ভ্যালু পেলাম, তার মানে যে সেটা নিউট্রালাইজিং অ্যান্টিবডি, বা সেটা কতদিন থাকবে, বা সেটা সত্যি ভাইরাসটাকে আটকে দিতে পারবে কিনা, ফ্যাটালিটি আটকে দিতে পারবে কিনা, এইগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। এবং অ্যাজ ইউজুয়াল আমাদের দেশে একটা কিছু অ্যাভেলেবেল হলে সবসময়, যেহেতু প্রাইভেট ল্যাবরেটরিগুলোই করছে, সবচেয়ে সস্তায় যেটা একটা নন স্পেসিফিক অ্যান্টিবডি অ্যাভেলেবেল, সেটাই সব জায়গায় ক্যাম্প করে করে করা হচ্ছে। সুতরাং অ্যান্টিবডি দিয়ে পাবলিক হেলথ বা এপিডেমিওলজিক্যাল স্টাডি হতে পারে, ইন্ডিভিজুয়ালের জন্য অ্যান্টিবডি টেস্ট করে ভ্যাকসিন নেওয়া বা অ্যান্টিবডি টেস্ট করে চলাটা খুব একটা মেডিকেলি জাস্টিফাইড নয়। মাস্ক নিয়ে অবস্থান পাল্টেছে অনেকেই। এখন বলা হচ্ছে আউটডোরে 10% কম সংক্রমণ হচ্ছে। আমেরিকার সেনেটে সাক্ষ্য দিতে এসে সিডিসি ডিরেক্টর এটা স্বীকার করেছেন। মাস্ক আউটডোর এনভায়রনমেন্টে নেগলিজিবল সুবিধা দেয়। এই ব্যাপারে আমি মৃন্ময়কে বলতে বলছি। আরেকবার প্রশ্নটা বলবে? বলছি আরেকবার প্রশ্নটা বলবে? এই পূর্ণদা, আউটডোর হ্যাঁ, আমি বলছিলাম কি, আমাকে এবার একটু উঠে, যে আমি শিয়ালদা স্টেশন থেকে বেরিয়েছি, ফিরতে হবে। আমি একটু অফ হচ্ছি, আবার চলতে থাকলে আমি অন হব। কোশ্চেন বোধহয় আমি নিতে পারবো না। হ্যাঁ, সরি, মানে আমি দুঃখ প্রকাশ করে নিলাম সবার কাছেই এই ব্যস্ত। হ্যাঁ, মাস্ক নিয়ে অবস্থান পাল্টেছে অনেকেই। এখন বলা হচ্ছে যে আউটডোরে 10% কম সংক্রমণ হচ্ছে। আমেরিকার সেনেটে সাক্ষ্য দিতে এসে সিডিসি ডিরেক্টর এটা স্বীকার করেছেন। মাস্ক আউটডোর এনভায়রনমেন্টে নেগলিজেবল সুবিধা দেয়। এটা নিয়ে কমেন্ট করবে কিছু? না, দেখুন, এইটা মার্কস নিয়ে যদি কমেন্ট করতে হয়, তাহলে স্পেসিফিক্যালি সিডিসি যে স্টেটমেন্ট বা আমেরিকার এই মুহূর্তে যে অবস্থা, সেটার সঙ্গে ভারতের অবস্থা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। হ্যাঁ, পৃথিবীর সব জায়গায় কিন্তু এই সংক্রমণের হার এবং কোভিড পরিস্থিতি সমান নয়। এখনো ভারতবর্ষের যা পরিস্থিতি, তাতে কিন্তু এখনই বাইরে বা আউটডোরে মাস্ক ব্যবহার বন্ধ করে দেওয়ার মতো পজিশন কিন্তু আসেনি। সুতরাং ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বলতে গেলে এখনো পর্যন্ত কিন্তু মাস্ক ব্যবহার করে যেতে হবে। এবং ভারতবর্ষে এখনো পর্যন্ত কিন্তু একটা বড় অংশের পপুলেশন কিন্তু সাসেপ্টেবল, অর্থাৎ তাদের সংক্রমণ হতে পারে। সেই সংখ্যাটা যতক্ষণ না একটা রিজনেবল জায়গায় পৌঁছচ্ছে, যেটা প্রথমের দিকে হুয়ের একটা অ্যাসেসমেন্ট ছিল, সেটা 2022 সালের শেষের দিকে গিয়ে হয়তো একটা হতে পারে যে ওটা ওয়ার্ল্ড ওয়াইড এর ক্ষেত্রে একটা সিচুয়েশন। এটা ব্ল্যাঙ্কলি, এটা 1 বছর আগের কমেন্ট 2000 হুয়ের ক্ষেত্রে। এটা কিন্তু বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন রেগুলেশন এবং বিভিন্ন সংক্রমণের ভিত্তিতে বিভিন্ন দেশের এই ডিসিশনটা নেওয়া উচিত। আমেরিকার ডিসিশন দিয়ে তো আর ইন্ডিয়া চলবে না।
সুতরাং ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত মাস্ক ব্যবহার কিন্তু অবশ্যই খুবই 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 গুরুত্বপূর্ণ। এর পরের যেটা সেটা প্রশ্ন নয়, এটা কমেন্ট এটা, এবং এই কমেন্টটা নিয়ে অলরেডি আলোচনা হয়ে গেছে। হার্ড ইমিউনিটি কি এই রোগ প্রতিরোধ করতে সমর্থ নয়? বাজারে চালু ভ্যাকসিন গুলো কি হার্ড ইমিউনিটি আনতে সমর্থ হবে? আমার মনে হয়, আমি এটা অশেষ বাবুকে বলছি যে এই এর পরে যে প্রশ্নগুলো আসছে সেগুলো ভ্যাকসিনেশন নিয়ে। ভ্যাকসিনেশনের ব্যাপারে যে প্রশ্নগুলোর আমরা আজকে উত্তর দিতে চাইছি না, কারণ ভ্যাকসিন নিয়ে চিকিৎসকদের মধ্যে বিভিন্ন রকম মতামত আছে। যদিও আজকে আমাদের যে 5টা সংগঠনের প্রতিনিধিরা এখানে আছে, 5টা সংগঠনের প্রতিনিধিরা এই বিষয়গুলোতে একমত, টিকাকরণের ব্যাপারে একমত, কিন্তু এই ইস্যুগুলোকে আজকে আমরা উত্তর দিতে চাইছি না, তাহলে আমাদের ফোকাসটা নষ্ট হয়ে যাবে বলে আমার মনে হয়। হ্যাঁ, ঠিক আছে, আপনি যেরকম মনে করবেন। আমি এটা জানিয়ে দিচ্ছি যে আজকের বিষয়ে ভ্যাকসিনেশনটা আমরা ধরছি না, লকডাউন এবং লকডাউনের বিকল্প। কতগুলো প্রশ্ন মনে হচ্ছে ইয়েতেও এসছে, ফেসবুকেও এসছে। আমি ফেসবুক থেকে নিয়েই এখানে দিয়েছি। হ্যাঁ, ও, আমি যে প্রশ্নগুলো আপনাকে দিয়েছি সেগুলো ফেসবুক থেকে নিয়েই দিয়েছি। ও, ঠিক আছে। আর তাহলে প্রশ্ন নেই? না, এক্ষুনি আর প্রশ্ন নেই, কিছু মন্তব্য আছে। আর বাকিটা তো ভ্যাকসিনেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব না, সেটা একটা সিদ্ধান্ত। পরে যদি আপনারা করেন আলোচনা, তার জন্য আমাদের যারা বিশেষজ্ঞদের প্রোগ্রামে নিয়ে আসবো। সে আমরা কেউই বিশেষজ্ঞ নই, বিশেষভাবে অজ্ঞ বলতে পারেন ভ্যাকসিন নিয়ে। না না, সেটা কি করে হয়? মানে এখানে আমি প্রথমে আপনাদের সকলকে একবার ধন্যবাদ জানাতে চাই, মানে যতটা দ্বিধাহীন, তীব্র, তীক্ষ্ণ ভাষায় আপনারা লকডাউন অ্যাজ আ মেজার টু কন্টেন ইনফেকশন এই ব্যাপারটাকে বাতিল করেছেন, এবং তার সঙ্গে আপনারা প্রত্যেকেই আপনাদের নিজ নিজ পজিশন থেকে বেশ কিছু দাবি জুড়েছেন। গোটা আলোচনাটা তার ফলে অনেক বেশি সমৃদ্ধ হয়েছে। শুধু না, মানে আমি আমাদের অভিজ্ঞতাটা বলি যে এই গোটা মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের উদ্যোগটা চলাকালীন আমরা দেখেছি যে আমরা রিয়াকশন গুলো পাচ্ছি এরকম, না আমার চেনা বিশেষজ্ঞ লকডাউনের পক্ষে, সুতরাং আমি এখন কি করে লকডাউনের বিপক্ষে কথা বলবো বা লকডাউন তোলার আবেদনের সাইন করব। সেখানে আমাদের দরকার ছিল আপনাদের মতো বিশেষজ্ঞদের কাছ থেকেই ওই মতামতটা জানা। আপনারা যেভাবে দ্বিধাহীনভাবে লকডাউনের বিরোধিতা করেছেন তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমাদেরকে এটা বুঝতে সাহায্য করার জন্য। এটা এক। দুই হচ্ছে, আপনারা বেশ কিছু দাবি জুড়েছেন, যে দাবিগুলো আমাদের মনে হয়েছে যে এর সঙ্গে জুড়ে দেওয়া উচিত, কিন্তু আবেদনটার সঙ্গে দাবি জোড়ার বদলে আবেদনের সূত্রে যদি প্রশাসনের সঙ্গে একটা ডায়ালগ ওপেন হয়, সেখানে আমরা বরং আমাদের দাবিগুলো জানাতে পারি, এই ডিরেক্ট বেনিফিট বা এই ধরনের কিছু। এবং সেক্ষেত্রে এই ভ্যাকসিনেশন নিয়ে যে দ্বিধার কথা, যে দ্বিমত, ভিন্ন মতের কথা ডক্টর গুণ বললেন, সেটাকে ধরে আমরা কি ডক্টর গুণ কিছু রেজলিউশন এখানে নেওয়ার চেষ্টা করতে পারি, নিয়ে তাহলে আজকের আলোচনাটাকে আমরা শেষ করব? সেটা কি সম্ভব? এমনিতে তার আগে আমি বাকিদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যে দ্য ডক্টরস ডায়ালগ ওয়েবসাইটটিতে এই বয়ানটা আছে। সেই বয়ানে গিয়ে আপনি যদি মনে করেন যে এই আবেদনটা আপনিও করতে চান রাজ্য প্রশাসনের কাছে, বিশেষ করে মুখ্যমন্ত্রীর কাছে, তাহলে আপনি তার কমেন্টে আপনার সম্মতি এবং নাম ও পেশা এইগুলো যদি জানান, আমরা আগামীকাল অফিস আওয়ারের আগে পর্যন্ত সব নামগুলো ইনক্লুড করে নেব। আপনি একটা ড্রাফট রেজলিউশন তৈরি করেছিলেন আলোচনাটার আগে, সেটা একবার পড়ে শোনাতে পারেন, তাহলে পার্টিসিপেন্টরা তার উপরে মতামত দিতে পারে, তারপরে সেটাকে গ্রহণ করা বা বর্জন করা, সেটা একদম একদম। নতুন করে 15 তারিখ পর্যন্ত কোভিড রেস্ট্রিকশনের বিধিনিষেধ লাগু হওয়ার ঘোষণার পর থেকে গত 3 দিন ধরে নাগরিক সমাজের মধ্যে একটা স্বাক্ষর সংগ্রহ অভিযান চলছে।
যেখানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ নাগরিক সমাজের বিভিন্ন অংশ থেকে মানুষ সমর্থন জানাচ্ছেন। যারা শুনছেন তারা কেউ যদি আগ্রহী হন, তারা দ্য ডক্টরস ডায়ালগ ওয়েবসাইটে গিয়ে এই বয়ানটি দেখতে পারেন। যদি আপনি এই আবেদনে নিজেকে সামিল করতে চান, মন্তব্যে আপনার নাম লিখতে পারেন। আগামীকাল 10টার পরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদনটি পাঠাবো। তার আগে পর্যন্ত যারা নাম দেবেন তাদের নাম আমরা স্বাক্ষরকারীদের তালিকায় অন্তর্ভুক্ত করে দেব। 2, আজকের আলোচনার আয়োজনটা এই কারণে করা হয়েছিল যে চিকিৎসক সমাজের পক্ষ থেকে আমরা বৃহত্তর নাগরিক সমাজের কাছে জানাতে চেয়েছি সংক্রমণ প্রতিরোধে লকডাউন একটি নির্মম এবং একই সঙ্গে অকার্যকরী পদক্ষেপ এবং স্বাভাবিক সামাজিক অর্থনৈতিক কার্যকলাপ চালিয়ে যাওয়া ও চলতে দেওয়াটাই চিকিৎসক সমাজের পরামর্শ। এক্ষেত্রে বিভিন্ন সমস্যা যেগুলো প্রশাসন মনে করছেন সেগুলো না জেনে আবেদনটির মধ্যে নির্দিষ্ট কোনো বিকল্প নিয়ে কথা বলা হয়নি। যদি রাজ্য প্রশাসন আমাদের নিবেদনে সাড়া দিয়ে তারা যে সমস্যাগুলো মনে করছেন সেগুলো জানান, আমরা সেক্ষেত্রে নির্দিষ্ট বিকল্পের প্রস্তাব দিতে পারি। এটা কি ঠিক আছে মনে হয়? এটা নিয়ে যদি কারোর কোনো দ্বিমত থাকে। এক এক করে বলো। হিরোলাল দা? আমার সমর্থন আছে। হিরোলাল দা? হ্যাঁ, আমার মনে হয় একটা বিষয় একটু জোর দেওয়া উচিত যে লকডাউনের ফলে চিকিৎসা ব্যবস্থাকে বিপর্যয় করছে। একটা হচ্ছে প্রতিরোধী চিকিৎসা ব্যবস্থা, মানে ভ্যাকসিনেশন, অন্য ভ্যাকসিনেশন, বাচ্চাদের যে বিশেষ করে ভ্যাকসিনেশন দেওয়া, সেগুলোতে একটা বিরাট গ্যাপ তৈরি হচ্ছে এবং ভ্যাকসিনেশন প্রোগ্রামে বিরাট ক্ষতি হচ্ছে। নিরাময়ী চিকিৎসার ক্ষেত্রেও অনেক কিছু, যেমন ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, এরাও বঞ্চিত, ক্যান্সারের রোগী, এদের যাদের খুব মানে চিকিৎসা বঞ্চনাটা বা চিকিৎসায় বাধা পাওয়াটা খুব ক্ষতি, তাদের জীবনের পক্ষে খুব ক্ষতি। অনেক জরুরি চিকিৎসা, জরুরি অপারেশন এগুলো করা যাচ্ছে না, কারণ মানুষ যাওয়া আসাটাই করতে পারছে না। এগুলো স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে লকডাউন কোভিড আটকাতে গিয়ে অনেক রোগকে ডেকে আনছে বা অনেক রোগের ক্ষেত্রে মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে, এই কথাটা বলা উচিত। অনেক ধন্যবাদ। এইটা আমরা তাহলে এখানে অ্যাড করে নিচ্ছি। এটা নিয়ে কারোর কোনো দ্বিমত নেই আশা করি। মানে ডক্টর কোনার যে প্রস্তাবটা দিলেন সেটা নিয়ে কারোর কোনো দ্বিমত সম্ভবত। আমার একটা প্রস্তাব আছে। আমরা যদি সরকার লকডাউন বলবেন না, রেস্ট্রিকশনস, আমি আমার বক্তব্যের মধ্যে যেটা রেখেছিলাম যে রেস্ট্রিকশনস এর মধ্যে কোনগুলো পড়ুক আর কোনগুলো পড়ুক না, মানে যেগুলো সরকার অলরেডি বলে দিয়েছেন সেগুলো আর আমরা রিপিট করব না, কিন্তু এই যে আনঅর্গানাইজ সেক্টর, ডেইলি ওয়েজ লেবারার্স যারা ওপেন স্পেসে কাজ করে, ক্লোজ স্পেসে নয়, এবং পাবলিক ট্রান্সপোর্ট, এগুলোকে যে ছাড় দেওয়া উচিত, এবং অপরদিকে অনলাইন ওয়ার্ক ফ্রম হোম যাদের করার অপশন আছে তাদের ক্ষেত্রে রেস্ট্রিকশনসটা থাক, এরকম একটা, বা ওই সোশ্যাল রিলিজিয়াস পলিটিক্যাল গ্যাদারিংস এর রেস্ট্রিকশনসটা থাক, এরকম যদি আমরা 2 লাইন লিখে দিই যে রেস্ট্রিকশনস এগুলো থেকে তুলে নেওয়ার দাবি করছি আর এগুলোতে থাকতে পারে, কন্টিনিউ করার কথা বলছি, আমরা জুড়ে এটা সার্কুলেট করব। এটা নিয়ে কি কারোর কোনো দ্বিমত আছে? ডক্টর কোনার এবং ডক্টর চক্রবর্তী যা বললেন সেটা নিয়ে যদি কারোর কোনো দ্বিমত না থাকে, আমাদের মনে হয় যেটা বলা উচিত সেটা হচ্ছে ওই বড় গ্যাদারিং বন্ধ থাক, কিন্তু লোকের যাতায়াতে যেন কোনো রেস্ট্রিকশন না পড়ে, এবং অন্যান্য এবং কোনো মাস গ্যাদারিং বন্ধ থাক, যেমন মাস গ্যাদারিং মানে এইগুলোতে ছেড়ে দেওয়া ভালো আর কি। কারণ যেহেতু আবার প্রথমেই বলি লকডাউন কোনো ডাক্তারি ইয়ে নয়, সুতরাং আমরা আমাদের তরফ থেকে খুব পরিষ্কারভাবে ডাক্তারি জায়গা থেকে বলা ভালো আর কি। বুঝতে পেরেছো তো? তো সেখানে আমরা বলতেই পারি যে মাস গ্যাদারিং বন্ধ থাকে, এই বন্ধ থাক, এগুলো বন্ধ থাক, এবং এই রেস্ট্রিকশন গুলো কন্টিনিউ করুক আর কি। ওকে, তাহলে এইটা জুড়ে আমরা এই মেনমা কি বলবে কিছু? মেনমা? না, আমার আলাদা করে কিছু বলার নেই।
মোটামুটি সবগুলোই ঠিক আছে, এগুলো জুড়ে নেওয়া যাক একটু আলোচনা উচিত। আমার মনে হয় যে 5টা অর্গানাইজেশনের যে 5জন প্রতিনিধি আছে জুড়ে আপনি একবার অর্জুন, সকলের কাছে হিরোলাল দাস, সুকান্ত এবং মৃন্ময়ের কাছে পাঠান। আর দুটো রেজলিউশন আছে, সেটা কি পড়ে নেব তাহলে? পড়ে নিন। 3 নম্বর হচ্ছে নির্বাচনোত্তর পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সংক্রমণ প্রতিরোধে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষার প্রয়োজনে চিকিৎসকরা সহ বৃহত্তর নাগরিক সমাজ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারে। রাজ্য প্রশাসনকেই এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে তারা আমাদেরকে সেই সুযোগ দেবেন কিনা। সুযোগ দেবেন কিনা বলার চেয়ে বোধহয় ভালো ভালো ছিল তারা আমাদের পরামর্শ গ্রহণ করবেন কি, এটা বললে বোধহয় আরো আচ্ছা 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 দায়টা তাদের। ঠিক, আমি তাহলে এটা পাল্টে দিয়ে আপনাদের সকলকে আবার পাঠাচ্ছি। আর লাস্ট যেটা ছিল, এটা আমি পরেরটাই যাব, আর কারো কিছু বলার না থাকলে আমি পরেরটাই যাব। হ্যাঁ, পরেরটা যান। আচ্ছা, 4 নম্বর যেটা, সেটা হচ্ছে নির্দিষ্ট বিকল্প প্রস্তাবের জন্য নির্দিষ্ট সমস্যা সংক্রান্ত আলোচনা হওয়া প্রয়োজন। তার বাইরে সাধারণভাবে যেটা ভাবা যায়, পশ্চিমবঙ্গ শুধু ভারতে নয় গোটা বিশ্বে এই করোনা মোকাবিলার ক্ষেত্রে কিছু দৃষ্টান্ত স্থাপন করতে পারে। প্রশাসনিক উদ্যোগের অপেক্ষা না করেই সামাজিক পরিসরে তৈরি হওয়া স্বেচ্ছা উদ্যোগগুলো তার সব থেকে বড় উদাহরণ। চিকিৎসকদের পক্ষ থেকে এই ব্যাপারে কিছু প্রস্তাব পেশ করা সম্ভব। ক, রাজ্যে সংক্রমণের তথ্য সংগ্রহের ব্যাপারে জোর দেওয়া হোক, যেটা আপনারা বলেছেন। এ ব্যাপারে নাগরিক উদ্যোগগুলোকে সামিল করা হোক। জনসমাজের কোন অংশে সংক্রমণের হার কিরকম, কোন ধরনের শারীরিক সমস্যায় কোন চিকিৎসায় কি ফল পাওয়া গেছে, এই তথ্য সংগ্রহ করা এবং চিকিৎসকদের কাছে সেটা সহজলভ্য করা অত্যন্ত প্রয়োজন। এই কাজটা করা সম্ভব এবং এটা করতে পারলে তা সারা বিশ্বে নজির তৈরি করতে পারে। মতামত দাও অর্জুন, হিরোলাল দাস, সুকান্ত, মৃন্ময়। এটার একটা সেকেন্ড পার্ট আছে, আমি দরকার হলে একই সাথে পড়ে দেবো, মানে এই তথ্য সংগ্রহের ব্যাপারে। ভ্যাকসিনেশনের ক্লিনিক্যাল ট্রায়াল বিষয়ে এই তথ্য সংগ্রহ আরো বেশি করে প্রয়োজন এবং এটা এককালীন বিষয় নয়, আগামী বেশ কয়েক মাস ধরে এটা চালিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। বৈজ্ঞানিকভাবে এই তথ্য সংগ্রহ করলে এবং তা নিয়মিত প্রকাশ করলে এ বিষয়ে চিকিৎসক সহ নাগরিক সমাজের মধ্যে ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে যে সমস্ত ভিন্ন মত রয়েছে সেই ভিন্নতাগুলির মধ্যে মতবিনিময় সম্ভব হবে। ক্লিনিক্যাল ট্রায়ালের প্রক্রিয়াটির ওপর নাগরিক সমাজের আস্থা তৈরি হবে। এটা এমন কিছু অসম্ভব বিষয় নয় এবং রাজ্য স্তরে এই উদ্যোগটিও আন্তর্জাতিকভাবে একটি পথপ্রদর্শক ভূমিকা নিতে পারে বলে মনে করা যায়। এই দুটো তথ্য সংগ্রহের বিষয় করা হয়েছে। একটা আমি সহমত। ধন্যবাদ। বাকি আর যদি কেউ কিছু বলেন? আমিও সহমত এটা নিয়ে। হ্যাঁ, সহমত। আমি বুঝতে পারছি না কি বলছি। সবার মনে হচ্ছে খিদে পেয়ে গেছে, খিদে পাওয়ার জন্য সহমত হয়ে গেছে সবাই, নাকি? যেটা রাজনৈতিক, তাৎক্ষণিক রাজনৈতিক লাভ হতে পারে, আখেরে সেটা চিকিৎসা বিজ্ঞান তথা চিকিৎসার ইতিহাসের ক্ষেত্রে খুব ক্ষতিকর। এর প্রমাণ সারা পৃথিবীতে ইতিহাসে আছে। আজকে এই কথাটা যদি কোথাও কোনোভাবে লেখা যেত তাহলে মনে হয় একটু পড়ছে। আমি প্রথমটুকু শুনতে পাইনি, আরেকবার বলবেন? বলছি, তথ্য বিকৃতি বা তথ্য গোপন করা চিকিৎসা ক্ষেত্রে, সেটা প্রতিরোধী চিকিৎসা হোক বা এমনি নিরাময়যোগ্য চিকিৎসা হোক, সেটার ক্ষেত্রে খুব ক্ষতিকর। তাৎক্ষণিক রাজনৈতিক লাভ হয়তো আছে, কিন্তু আখেরে বিজ্ঞানের পক্ষে, চিকিৎসা বিজ্ঞানের পক্ষে খুব ক্ষতিকর। আমাদের দেশে
বিশেষ করে এই রাজ্যে এই যে বলছিল যে 5 গুণ মৃত্যুর হার, 5 গুণ সংক্রমণের হার, এই তথ্য বিকৃতি, তথ্য গোপনে ওই রাজনৈতিক লাভটা হচ্ছে, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে মানুষকে চিকিৎসা পৌঁছে দেওয়াই বলুন, মানুষকে আরো সতর্ক করার বলুন, সেটা সবের পক্ষে খুব ক্ষতিকর হচ্ছে। এবং চিকিৎসার যে পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা, সেটার ক্ষেত্রে খুব ক্ষতিকর। এই যে বিষয়টা তুমি বললে, এটা একটা জেনারেলাইজ বলা যায় যে তথ্য বিকৃতি সমস্যা করতে পারে, কিন্তু এই অভিযোগটা এতটাই বড় অভিযোগ, এটা কিন্তু তথ্য প্রমাণ ছাড়া কিন্তু করা যায় না। তুমি রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার, আমরা জানি আমাদের ব্যক্তিগত জায়গা থেকে যে তথ্য বিকৃতি একটা বড় সমস্যা আমাদের, সেই তথ্য বিকৃতিতে সমস্যা হতে পারে এই কথাটা বলা যেতে পারে, কিন্তু ডাইরেক্টলি এখানে তথ্য বিকৃতি করা হয়েছে এই অভিযোগটা বোধহয় আমরা করতে পারি না, কারণ আমাদের করা হয়েছে আমরা বলছি না, আমরা বলি যদি যে এরকম তথ্য জানার অধিকার, যেটা যেখানে কথাটা বলা হলো, এই তথ্য প্রকাশ করা, সেখানে এটা কি যে ক্ষতিকর হতে পারে এই কথাটুকু বলা যায়। হয়েছে আমরা বলছি না, এই অভিযোগ আমরা করছি। অবশ্যই সেই ব্যাপারে সহমত, সেটা তো বলাই যেতে পারে। তাহলে ওইটুকু যোগ করে আমরা এই অংশটা রাখতে পারি, এ ব্যাপারে সবাই সহমত পোষণ করছেন বোধহয়। ডক্টর গুণ, পূর্ণ ঠিক আছে? আমরা কি শেষ করব আজকে আলোচনা? হ্যাঁ, মানে আপনি যেটা বললেন যে অ্যাডিশন অল্টারেশন গুলো এলো সেগুলো যোগ করে এই রেজলিউশনটা আমি আপনাদের সকলের কাছে পাঠিয়ে দেব, তারপরে আপনারা এ করলে আমরা সেটাকে পাবলিকলি ঠিক আছে প্রকাশ করব। এই সিদ্ধান্তটা নিয়ে আমরা কি আজকের আলোচনাটা এখানে শেষ করতে পারি, এবং কালকে অফিস আওয়ার শুরু হলে পরে মুখ্যমন্ত্রীর কাছে আবেদনটা আমরা পেশ করব। তার আগে পর্যন্ত যত সই আসবে, যারা নাম সেগুলোকে আমরা অ্যাড করে পাঠিয়ে দেবো আপনাদের কাছে। ডক্টরস ডায়ালগ ওয়েবসাইটে গিয়ে নাম কমেন্টে অ্যাড করব। হ্যাঁ, ডক্টরস ডায়ালগ www.thedoctorsdialogue.com। ওকে, ঠিক আছে। আমি দরকার হলে এইটা যে পেজ থেকে ফেসবুকে লাইভ হচ্ছে ওখানে ওই লিংকটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেটা হলে ভালো, তাহলে যারা শুনছেন তারাও সকলে ওটা দেখতে পাবে। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, মানে আমাদের বোঝাপড়াটা এতটা এ করতে সাহায্য করার জন্য, যে আমরা যে দাবিটা করতে চাইছি সে দাবিটাকে শুধু মানে কি বলবো বুঝিয়ে বলা নয়, তার সঙ্গে আরো অনেকগুলো বিষয় যোগ করা, যেটা আপনারা করলেন আজকে। তার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। এবং ডক্টর গুণ যেরকম বললেন, ভবিষ্যতে যদি আমরা শুধুমাত্র এই যেমন লকডাউন নিয়ে আজকে শুধুমাত্র কথা বললাম, ভবিষ্যতে যদি আরো বিশেষ বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা করে এরকম আলোচনার আয়োজন করা যায়, আশা করা যায় আমি আপনাদেরকে পাবো। অনেক ধন্যবাদ, নমস্কার।